ভাতের বিনিময়ে পাখি তাড়াইতাম, গরু পালতাম, শুধু ভাত। এই ফোনটা গিফটের, iPhone 14। যদি ওই লোক আমারে সরাসরি কখনো দেখে নাই, তো তারা যখন গিফট দিতে চায় তখন বলি ওই দেশে কোন জিনিসটা ভালো হয়, ফল, ওটা সায়ন নিয়ে আসেন। সায়ন মানে ওই গাছের একটা ডাল। পৃথিবীর 78টা দেশ থেকে আমি সায়ন আনছি মানুষের দ্বারায়। আমি গাছের সাথে কথা বলতে পারি, গাছ আমার ভাষা বুঝে, আমি গাছের ভাষা বুঝি। এরপরের বছর শুধু মালটা বিক্রি করলাম আমরা 14,40,00,000 টাকা। 14 কোটি? হ্যাঁ, পরের বছর। দেখলে বুঝতে পারবেন এটা আরো পিঙ্ক হয় না, ভিতরে লাল হয়, পিঙ্ক হয়। সফেদা এগুলো আরেকটু পাকতো আর কি। জি। তরমুজ আবার অনেকে দেখতে চান না ভিতরে লাল কিনা, কারণ এখন আমরা কাটবো না, ঠিক আছে? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্র্যান্ডিং বাংলাদেশের একটি এপিসোডে, ব্লু ড্রিম প্রেজেন্স ব্র্যান্ডিং বাংলাদেশে। দেশ এবং দেশের বাইরে যারা পোশাক ব্র্যান্ড নিয়ে ব্যবসা করতে চান তারা খুব সহজেই ব্লু ড্রিম পোশাক ব্র্যান্ডের সাথে ডিলার, শোরুম এবং ডিপো নিয়ে ব্যবসা করতে পারবেন। ব্লু ড্রিম বাংলাদেশের সর্ববৃহৎ হোলসেল কোম্পানি, যা ISO সনদপ্রাপ্ত এবং কর্পোরেট সিস্টেমে পরিচালিত। সারা বাংলাদেশে 1300+ এর অধিক ফ্র্যাঞ্চাইজিস, ডিলার এবং শোরুম রয়েছে। দেশের বাইরে 51টি দেশে তাদের ডিলার এবং শোরুম এবং ডিপো রয়েছে। প্রবাসী যারা আছেন তারাও দেশের বাইরে খুব সহজেই ব্লু ড্রিমের বিভিন্ন শোরুম এবং ডিপো নিয়ে ব্যবসা করতে পারবেন। তাই ব্যবসা করতে চাইলে আজকে রেজিস্ট্রেশন করুন ব্লু ড্রিমের সাথে। ফোন নাম্বার হচ্ছে 0199659892 ওকে, আমার সঙ্গে যিনি আছেন চলুন একটু পরিচিত হই। তাকে দেখে অনেকেই চিনে ফেলবেন। নামটা একটু বলেন প্রথমে প্লিজ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ হযরত আলী আকন্দ। হযরত আলী আকন্দ, জি। বয়স কত আপনার? আমার বয়স 39 পার হয়ে 40 রানিং। 40 রানিং, মাশাআল্লাহ। আমার গ্রামের বাড়ি শেরপুর সদর থানায়, কুটুরাকান্দা গ্রাম। যখন একদম ছোট বয়স, আমার একটা কথা মনে পড়ে, আমার থাকার জন্য, ঘুমানোর জন্য যে মানুষের খাট থাকে, আমাদের চৌকি ছিল। চৌকি চিনেন কিনা জানি না, চৌকি ছিল। তো এই চৌকিটাতে আমরা ঘুমাইতাম। একদিন দেখি একজন মহিলা, সে আমাদের সম্পর্কে দূর সম্পর্কে আত্মীয়, ফুপু ডাকি ওনারে, উনি হচ্ছে এটা নিয়ে চলে যাচ্ছে, চৌকিটা নিয়ে চলে যাচ্ছে, চৌকিটা নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ। তা আমি খুব কান্না করতেছি। তা কান্না করতে, আমি তো তখন বুঝি না, একদমই ছোট মানুষ। আমি কান্না করতেছি, মা বললাম, মা আমাদের চৌকি নিয়ে যেতে, আমরা কোথায় ঘুমাবো? তখন মাটির ফ্লোর আমাদের ছিল, ফ্লোরটা মাটির, সোনের ঘর। তখন মা বলতেছে আমাদের কাছে টাকা পায়, মানে তখন আমরা ভাতের অভাবে ছিল, অল্প কিছু টাকা ওদের কাছ থেকে ধার নিচ্ছিল, অথবা পাওনা টাকা দিতে পারেনি, এই কারণে চৌকি দিয়ে দিচ্ছে। রাইট, বিষয়টা তাই ছিল। আমি একদমই ছোট, তখন লেখাপড়া করি না, লেখাপড়ার বয়স হয় নাই। তো আমার এমন একটা মেধা ছিল, গ্রামে আমার সামনে কেউ কিছু বলতো না, বলতো যে ভিতরে রেকর্ডিং হয়ে যাবে, টেপ রেকর্ডার বলা হয়তো আমাকে। আপনি সব শুনে মনে রাখতে পারতাম। এই কথাগুলো আমার এখনো স্পষ্ট মনে আছে। চৌকিটা নিয়ে চলে যাওয়ার পর আমরা যখন ফ্লোরে ঘুমাই, তখন থেকে আমার জীবনটা আমি বুঝতে শুরু করি। তখন 5 পয়সা 10 পয়সা চলতো। তখন আমি যদি 10টা পয়সা আমার কাছে থাকতো, এটা আমাদের যে রুমের যে ভাঁজ দিয়ে খুঁটি দেওয়া ছিল, ওটা ছিদ্র করে আমি ওটাতে ঢুকায় রাখতাম। যখন দেখতাম আমার পান নাই কিংবা কোনো কষ্ট, আমি ওটার কাইটটা আবার বের করে দিতাম। যখন একটু বয়স হলো, তখন আমার বাবা আমার স্কুলে ভর্তি করে দিল। বাবা কি করতেন পেশায়? এমনি কৃষি কাজ করতো আর কি। আর আমাদের নদীর পারে বাড়ি, ওখানে মাছও ধরতো। ওই মাছ ধরা, টুকটাক কৃষি কাজ করা এরকম ছিল। আমাদের কোনো বাড়তি জমি ছিল না। জমি না থাকার কারণ হচ্ছে, আমার দাদা যখন মারা যায়, তখন আমার বাবার হচ্ছে ভাই বোন মিলে 8 জন। আমার বাবাই সংসারের দায়িত্ব নিতে হয়েছিল। আমার দাদা যখন, আমার বাবা ছোট তখন মারা যায়। তো তখন এই জমি টমি বিক্রি করে ওদের খাওয়াইতে হয়েছে, বড় করতে হয়েছে, বিষয়টা এরকম ছিল। এই জন্য আমরা অতিরিক্ত দারিদ্র পাইছি আমি জন্মের পর। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 3 ভাই। আমার কোনো বোন নাই, মার পেট থেকে কোনো বোন হয় নাই। আপনি বড়? আমি বড়, আমার ছোট 2 ভাই। ওকে, তার মানে কেমন যে আপনার বাবা অন্যের জমিতেও কাজ করেছে? জি, অন্যের জমিতেও কাজ করেছে। ওকে। তখন স্কুলে ভর্তি করে দেওয়ার 1 মাস পরে আমার লেখাপড়া অফ হয়ে যায়। কেন? মানে ঘরে ভাত নাই, তো এখন আমি ওই আমাদের যে গ্রামে যারা গৃহস্থ বলি আমরা, যারা চাষবাস করে, চাষি, তারা যে গমের বীজ ফেলতো, ফেললে
ওই সময় অতিরিক্ত পাখি ছিল একটা সময় আমরা ছোট থাকতে, পাখি খেয়ে ফেলতো, বিষটা খেয়ে ফেললে তো আর বিষ গাছ হইতো না, তাহলে ওই পাখি তাড়াইলে তার বিনিময়ে তারা ভাত দিত। ভাত? হ্যাঁ, আর কিছু না, অন্য কিছু না, ভাত দিত। ওই যে অনেক, আমি না, অনেকেও এরকম আরোপ করতো। তবে ওই পাখি তাড়াইতাম, তখন আমার ভাত দিত, ভাতের বিনিময়ে পাখি তাড়াইতাম। লেখাপড়া অফ হয়ে গেল, আমি কান্না করতাম। হেঁটে হেঁটে স্কুলে যাইতো ছাত্ররা, ছাত্রছাত্রী যখন যাইতো আমার কাছে খুব কান্না পাইতো, আমি লেখাপড়া করতে পারতেছি না। অনেক দিন গেছে আমি গম ক্ষেতের, আমরা আইল বলি, বাতুর এরকম বলি আর কি, ওখানে বসে বসে কাঁদতাছি, মানে অন্যমনস্ক হয়ে যেতাম। অনেক দিন চলে যায়, ওখান থেকে আরেকটা জায়গায় কাজে লাগি আমি, ওখানেও ভাতের বিনিময়ে গরু পালতাম, শুধু ভাত। যেখানে ছিলাম আমি, তো নাম বলবো না আমি, ওই লোকটা খুব কষ্ট দিত। আমি তো ছোট মানুষ, অনেক দূরে বন্ধের মধ্যে যাইতাম, পরে অনেক রৌদ্র থাকতো, চৈত্র মাস বৈশাখ মাস, তো পানি খাইতে জন্য আসতে চাইলেও দিতে যাইতো না, বলতো যে ছিলেন বলতে কি আপনাকে ওখানে মাস চুক্তিতে দেওয়া হয়েছিল বা বছর চুক্তিতে? বছর চুক্তিতে ছিলাম। আচ্ছা, এখানে অনেক জিনিস উনি হয়তো ভাবে বলছেন, আমি একটু গ্রামে বড় হয়েছি বলে হয়তো বা ওনাকে আরো বেশি আমি ওপেন করার চেষ্টা করব। তার মানে ওনাকে ওই বয়সে, যে বয়সে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে ওনাকে বছর চুক্তিতে কোনো একটা জায়গায় দিয়ে দেওয়া হয়েছে। এতে করে যেটা হয় সিস্টেম, যে বছরে 2বার বা 3বার যিনি দিয়েছেন ওনার বাবা কিছু টাকা পাবেন, আর উনি সারা বছর ওখানে কাজ করবেন। এটা গম থেকে শুরু করে গরু ছাগল নেওয়া থেকে শুরু করে যত রকমের কৃষিকাজ আছে সবগুলো হচ্ছে উনি করবেন। এটা হলো বছর চুক্তিতে দিয়ে দেওয়া। আমি কি ঠিক বলেছি? রাইট, ওকে। বিষয়টা এরকমই ছিল। তবে ওই বয়সটা আমাকে টাকা দিত না, শুধু ভাত দিত। শুধু ভাতে বছর চুক্তি? জি, আমার বড় বছর হচ্ছে শুধু ভাত খাওয়াইতো, আমার অন্য কিছু না। খুব ভালো কাপড়ও দিত, বিষয়টা তাও ছিল না, শুধু ভাত। তো যখন আমি বন্ধের মধ্যে যাইতাম, অনেক রৌদ্র ছিল, ঘাসটা ছিল না, একটা দিন অনেক কষ্ট হচ্ছিল। সম্পর্কে আমার এক মামা ওখানে সামনে ছিল, আমি যখন পানি খাইতে জন্য বললাম, তখন বললো যে আমাদের নদীর গাং বলে আমাদের গ্রামের ভাষা, যে গাঙ্গের মধ্যে পানি খাও, তুমি বাসায় যাইতে পারবা না। তো আমার চোখে টলমল করতেছে পানি, ওই মামাটাও কষ্ট পাইতেছিল মনে মনে। মামা বুঝাইতে চাইতেছিল তুমি নদীতে পানি খাবা না, তুমি ওখানে যাও, কষ্ট করে যাও, অথবা তুমি যাইতে রাজি করো। পরে তাও যাইতে দিতে চাচ্ছিল না। একসময় আমি নদীতে একটু পানি খাইলাম, এরকম করতে করতে আমার একটা অসুখ হইলো। আপনি দেখেন আমার মাথা চুল কমে গেছে, মানে মাথা অতিরিক্ত গরম হয়ে যেত, অতিরিক্ত গরম হওয়ার কারণে মাথা গাইমা পানি পড়তো, আর চুল ওঠা শুরু হইলো। তখন রোদের মধ্যে কাজ করার কারণে? রোদের মধ্যে কাজ করার কারণে। তো একদিন আমার আম্মা সামনে তো আসছে, পাশাপাশি গ্রামের বাড়ি, পাশাপাশি গ্রামে কাজ করতাম। মা গেছে বিকালবেলা সন্ধ্যার আগে দিয়া, তখন ওই গরুর মালিক বলতেছে, মহিলা মালিক আর কি, উনি বলতেছে যে গরু আজকে পেট ভরে নাই, তুই পেটের মধ্যে যা, এরকম বলতেছিল। আমার মা কান্না করতেছে, আমি দেখতেছি। আমার মা কান্না করে দিছে, আমিও খুব মন খারাপ, শরীর অসুস্থ, তো আমি খেতে পারতাছিলাম না, আর ভালো কোনো খাবারও তো ওইভাবে সময় দিত না। তো ভাত পাওয়াটাই, মানে ভাতটাই আমাদের ভালো ছিল, মানে ভাত পাইতাম, এটাই সবচেয়ে বড় বিষয় ছিল। মানে ভাত খেতে পারতাছি, এটাই আনন্দের ছিল তখন, অন্য কিছু নিয়ে বাবার চিন্তাও ছিল না। আমি আরো অসুস্থ হয়ে পড়লাম 2 দিন পরে। মা বাসায় নিয়ে আসলো, আমার চিকিৎসা করার ছিল না ওরা, পরে চিকিৎসা করার মতো টাকা ছিল না, তো যেভাবে হোক চিকিৎসা চলতেছিল কষ্ট করে। এর মধ্যে একদিন আমার ছোট ভাই স্কুলে যায়, তো স্কুল থেকে একটা ক্লাস 2 এর বাংলা বই ছিঁড়ে গেছে, উপরের পাতাটা নাই, একটা বই পাইছে, এটার মালিক পায় না, কে ফেলে দিছে, কাউকে পাচ্ছিল না। আমরা 3 ভাই খুব মহব্বতের সাথে এখন পর্যন্ত দিন কাটাই। এখন ওই কথাটা বলে ফেলি না, ভুলে যাবো হয়তো। আমরা 3 ভাই এখন পর্যন্ত একসাথে, 3 ভাইয়ের বাচ্চা সহ, বিবি সহ। আমার একই চুলায় রান্না হয়? হ্যাঁ, আমরা আব্বা আম্মা সহ আমরা 15 জন ফ্যামিলি মেম্বার, 3 জন কাজের মেয়ে সহ 18 জন একই সাথে রান্না হয়, একই সাথে খাই, কাজের মহিলারা সহ। মাশাআল্লাহ, একই সাথে থাকি। আচ্ছা, এখনকার গল্পে আমি একটু পড়ে আসতে চাই, একটু সাসপেন্স আছে। আর ওনাকে যারা চেনেন তারা জানেন যে আজকের গল্পটা কোথায় দাঁড়াবে, ডেফিনেটলি জানেন। কিন্তু অনেকেই আজকে বাংলাদেশের মানুষ, আমি নিশ্চিতভাবে জানি যে নতুন করে চিনবেন। ব্র্যান্ডিং বাংলাদেশে আজকে একটা ইতিহাস হতে যাচ্ছে ডেফিনেটলি। জি, আপনি যেটা বলছিলেন যে কোন একটা বইয়ের মলাট নিয়ে কিছু একটা হয়েছে। হ্যাঁ জি ভাই, ওই বইটা পাইলো মলট ছাড়া, উপরের মলট ছাড়া, বাংলা বই। তো আমি তো ওই সময় অসুস্থ বাসায়, ওই যে মাথা গামা শুরু হইলো, পরে ওরা এই বইটা আমি খুব পড়তাম। তখন তো আমাদের বিদ্যুৎ নাই আমাদের গ্রামে, আর আমার বিদ্যুৎ থাকলেও আমরা নেয়ার মতো উপায় ছিল না, আমরা একদমই গরিব। ওই কুপি বাতি বলি, কেরাসিন দিয়ে জ্বলাইতাম, এটা জ্বলা পড়তাম।
রাত হইলে পড়তাম ওইভাবে, আবার দিনেও পড়তাম যতটুকু সম্ভব। এইভাবে আমার বাবা দেখার পর আমার বাবা অনেক কষ্ট করে 20 টাকা জোগাড় করে 20 টাকা দিয়ে আবার ভর্তি করে দেয়। বাংলাদেশের সর্ববৃহৎ আইএসও সনদপ্রাপ্ত হোলসেল পোশাক ব্র্যান্ড ব্লু ড্রিমের 48টি পণ্যের দেশ ও দেশের বাইরে ডিপো, ডিলার ও শোরুম নিয়োগ চলছে। ব্যবসা করতে আজই রেজিস্ট্রেশন করুন। ইয়াতে স্কুলে, তখন প্রাইমারি স্কুলে 20 টাকা দিয়ে ভর্তি করা যেত। করে দেওয়ার পর আবার শুরু হলো আমার লেখাপড়া। ক্লাস 2 এর 3 মাস চলে গেছে, আর 9 মাস পরীক্ষার বাকি, ফাইনাল পরীক্ষার। তখন আমি ওই ক্লাস 2 এ ভর্তি হলাম। ওই ক্লাস 1 এ তো এক মাস লেখাপড়া করার পর আমার লেখাপড়া বন্ধ হয়ে যায়। এখন সরাসরি ক্লাস 2 এ ভর্তি হলাম। 9 মাস লেখাপড়া হলো, পরীক্ষা দিলাম, ফাইনাল পরীক্ষা। কোন ক্লাসে? ক্লাস 2 এ। ক্লাস 2 এ ফাইনাল পরীক্ষা দেওয়ার পর আমি পাশ করলাম। পরে অনেক কষ্ট করে আমার আব্বা আম্মা হচ্ছে আমাদের যেভাবে হোক একবেলা হোক খাওয়াচ্ছিল। খাওয়াটা এরকম ছিল, আমার মা কচুরমুখী, আমাদের আশেপাশে যে জঙ্গলে যে কচুর গাছ হইতো এগুলা উঠায়া সিদ্ধ করে দিত, আমরা খাইতাম। অথবা কাঁচা কলা টলা পড়ে গেলে যদি ঝড় তুফানে ওগুলা একটু সিদ্ধ করে দিত, খাইতাম। হয়তো রাতে আব্বা আম্মা বাসায় আসতো কাজ শেষে, কিছু ভাত আছে, তখন 3 ভাইরে পানি দিয়ে দিত, একটু পানি বাড়ায় দিত যেন ভাতগুলা একটু বাড়ে পানির জন্য। তো 3 ভাই খাইতাম। আমার আব্বা আম্মা না খায় 2 পাশে ঘুমা রয়েছে, অনেক দিন রাত এরকম গেছে যে আমি বুঝতাম আমার জীবনটা ওই যে আমার চোখে নিয়ে গেল, তখন থেকেই বুঝি যে পৃথিবীটা কিরকম। আমি একটা পয়সা আজও পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি কখনো আমার জীবনে হলে যাই নাই, কখনো পিকনিকে যাই নাই, কখনো কোনো অসামাজিক কিছুতে আমার যারা চিনে বলতে পারবে না। উনি ছোটবেলায় অর্থের কষ্টটা বুঝেছে, যে কারণে ওনার কাছে মনে হয়েছে যে এগুলো অপচয় ছাড়া কিছুই না। ফাইনাল পরীক্ষা দেওয়ার পর পাশ করলাম। স্কুলের টিচাররা খুব আদর করতাম, ভালো লেখাপড়া পারতাম। পাশ করার পর আমি রাস্তায় মার্বেল খেলতেছিলাম একদিন সন্ধ্যার আগে দিয়া, মার্বেল খেলতেছি। এই সময় আমার বড় মামা কিছুদিন আগেই মারা গেছে। আমার বড় মামা আমাদের বাড়িতে গেছে। আমার এক জ্যাঠাতো বোন আমার আয়সা বলতেছে, নাম হচ্ছে রুবিয়া, আয়সা বলতে ভাই আপনার ডাকতেছে, আপনার বড় মামা আসছে ঢাকা থেকে। তা বড় মামা ঢাকা থাকতো তখন, ঢাকা যাত্রা বাড়িতে। তো তখন আমার কাছে মনে হলো হয়তো আজকের পর আমার মনে হয় শেরপুর থাকা হবে না, কেন জানে মনে হইলো। আচ্ছা, এরকম মনে হলো। আমি দৌড়ে বাড়িতে গেলাম। যাওয়ার পর মা বলতেছে, মা দি কান্না কান্না ভাব এরকম চোখে। আমি বললাম মা কি হয়েছে, কোনো সমস্যা? মা বলল না, তোমার মামা হচ্ছে বলতেছে ঢাকা নিয়ে যাব তোমারে একটা দোকানে কাজ করার জন্য। আমি বললাম কি তাহলে যাই। আমি তো আমারে বুঝতাম আমার কিছু করা দরকার। মা রাজি ছিল না, কোনো অবস্থাতে মা রাজি ছিল না। আমার এক খালা সম্পর্কে, গ্রামের খালা আর কি, তো খালা সামনে ছিল, তো মারে বুবু ডাকতো খালায়। খালা বোঝাচ্ছিল যে দেখো বুবু, তোমাদের তো এমনি কষ্ট, যাইতে দাও। তো আরেকটা মামাতো বোন সম্পর্কে, ওর নাম হচ্ছে লিপি, বোঝাচ্ছিল যে যাইতে দেন, আপনাদের তো এমনি ভাত নাই ঘরে। এক পর্যায়ে অনেক রাতে মা রাজি হলো। পরদিন সকালে আমাদের যে বাজার আছে কাছাকাছি, খুনোয়া বাজার নামে বাজার, টুকরির মধ্যে ওই পলিস্টার কাপড়ের প্যান্ট বিক্রি করতো। আমার আব্বা একটা প্যান্ট কিনে আসছিল, 8 থেকে 10 টাকা হবে, আমার সঠিক মনে নেই, হয়তো 8 টাকা না 10 টাকা এরকম কিছু হবে। একটা প্যান্ট কিনে আনলো, একদম কালো পলিস্টার কাপড়ের, একদম ডোলা অবস্থা, আর তো পরনে কোনো কাপড়ও নাই। আমার এক চাচা ঢাকা থাকতো, ওই চাচাটা একটা শার্ট দিল, পুরান শার্ট, বাচ্চা মানুষের পুরান শার্ট। তো ওই শার্টটা আর এই প্যান্টটা পরে আনন্দ বাস নামে ছোটো ছোটো বাস ছিল। তখন রাস্তাঘাট খুব ভালো ছিল না আমাদের শেরপুর থেকে ঢাকা। আমার মামার হাত ধরে পরের দিন সকালে বাসে উঠি। বাসে ওঠার পর সারাদিন লাগছে, রাতে 8টা পর্যন্ত মহাখালী এসে পৌঁছাইলাম, মহাখালী বাস টার্মিনাল। পর হচ্ছে আমি মামার হাত ধরে এই যাত্রাবাড়ি এলাকায় আসা, 1999 সন, তখন হাফ প্যান্ট পরা অবস্থায় আসা একটা দোকানে চাকরি নিলাম, দোকানে কাজ করতাম। কিসের দোকান ছিল এটা? মুদি দোকান। মুদি একটা টং দোকান ছিল। টং দোকানে আপনি কি করতেন? ওখানে আমি ওই দোকানটা একাই মানে পরিচালনা করতাম, সামলাইতাম।
ওই দোকানটা একটা পর্যায়ে আমি একা একাই করতাম, ছোট্ট দোকান ছিল। আপনার কি লেখাপড়া বন্ধ হয়ে গেল ওই সময়টাতে? জি, লেখাপড়া বন্ধ হয়ে মানে গেল। 3 তে ওঠার পরে লেখাপড়া বন্ধ হয়ে গেল? হ্যাঁ, 3 তে আর উঠতে পারলাম না, ক্লাস Okay. 2 পর্যন্ত স্টপ হয়ে গেল আমার ওকে লেখাপড়া। ওকে। পরে কয় টাকা দিত এই কাজ করে? আমি যখন প্রথম ঢাকা আসলাম, আইসা মুদি দোকানে কাজ নিলাম, পরে আমার মাসে 300 টাকা দিত, টাকা খাবার সহ। তো আমার ছোট 2 ভাইরে আমি লেখাপড়া করাইতাম ওই অবস্থাতেই, ওই টাকা দিয়ে? ওই টাকা দিয়েই। আমি 1 বছর 300 করে দিল, পরের বছর 600 টাকা বেতন বাড়লো। একটা পর্যায়ে ওই দোকান থেকে চলে যাই, আমি বেতন বাড়ায় চাইলাম। আমার আমার মনে হচ্ছে আমি প্রচুর পরিশ্রম করতাম। ওই এলাকা হচ্ছে বস্তি এলাকা তো ছিল, তো ওখানে হচ্ছে রাত দিন বোঝা যেত না, রাতে 3টা পর্যন্ত ব্যবসা চলতো টুকটাক। আমি ওই এক দোকান থেকে চলে যাওয়ার পর আমার পেটে তো ভাত নাই, থাকার জায়গা নাই। গ্রামের যে ঋণ ছিল আমার, এখন তো পরিশোধ হয় নাই। তখন আমার বাবার আমলে যে ঋণগুলা, এগুলো তো এখনো পরিশোধ হয় নাই। চৌকি নিয়ে গেল, এরপরও তো পরিশোধ হয় নাই, আরো কিছু আছে। তো আমার আম্মা কান্না করতেছিল, তুমি বাড়িতে চলে আসো। তখন মাত্র ফোন বের হয়েছে, মোবাইল ফোন, তবে যার যার হাতে হাতে ছিল না, টাকা দিয়ে করতে হইতো। আমাদের বাজারে আসতো, আমি ঢাকা একটা দোকান থেকে কথা বলতাম, এরকম ছিল। জি। 10-15 টাকা মিনিট, একটু কথা বলতে পারতাম, 1 মিনিট কথা বলতাম, এরকম বলতাম। আম্মা বলতো খালি বাড়িতে আসো। তো আমার চিন্তা ছিল আমি বাড়ি যাব না, আমি তো জানি বাড়িতে কি পরিবেশ। আমার চোখে স্বপ্ন ছিল যে আমি আর কৃষি কাজ করব না, আমি ঢাকা কিছু করব। আমি গ্রামে গেলে তো কৃষি কাজ করতে হবে, ঢাকা কিছু করবো, একটা ব্যবসা করবো, এরকম একটা স্বপ্ন ছিল। ওই সময় তো মামার ওখানে যায় কিছুদিন থাকলাম। এরপর মামি এক পর্যায়ে, আসলে বেকার থাকলে তো সবাই ভয় পাওয়ারে, এটাই স্বাভাবিক, আমি ওদের দোষ দিচ্ছি না। এক পর্যায়ে সমস্যা, আমি ওখান থেকে বের হয়ে আসলাম। এর মধ্যে আমি বিভিন্ন কাজ করতেছিলাম, একদমই বসে আসছিলাম না। ঢাকাতে ওই শ্যামবাজার থেকে কিছু পচা কম দামি ফল আনতাম, আদা একটু একটু পচা, মাথায় করে নিয়ে আসতাম, সারাদিন বিক্রি করতাম ঘুরে 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 ঘুরে। বিক্রি করলে একটু একটু লাভ হইতো, ওটাতে চলতাম। ওই যে টাকা দিয়ে ফল কিনে আনতাম, আমার টাকা ছিল না, 800 টাকা একজনে ধার দেয়। মুক্তা নাম, তার নাম হচ্ছে মুক্তা। 800 টাকা ওর কাছে 800 টাকাই ছিল। 800 টাকা নিয়ে, মুক্তাটা কে? মুক্তাটা বর্তমানে আমার ওয়াইফের বড় বোন। আচ্ছা, পরিচয় হয় কিভাবে? একই এলাকায়। ওকে, ওই এলাকাতেই থাকতেন, সেখান থেকে হচ্ছে? জি, আমার সবাই আদর করতো এখনো। মানে আমার দলপুর এলাকায় আমার ব্যাংকের মতো বিশ্বাস করে মানুষ, মনে করে এটা একটা ব্যাংক, অনেক বিশ্বাস। তো ওনার কাছে গিয়ে আপনি বলেছিলেন যে আমার কিছু টাকা লাগবে বা এরকম কোনো কিছু? হ্যাঁ, আমি যা বললাম যে আমি তো একটু ব্যবসা করব, কিছু চাচ্ছিলাম, তো আমি কিছু টাকা আপনার যদি থাকে ধার দেন আমারে। পরে বললো আমার কাছে 800 টাকা আছে, তুমি নিয়ে যাও। তা 800 টাকা দিল। ওনার যে মামা, ওনার মামার কাছে গেলাম, যে ওনার একটা ভাঙ্গা টেবিল বাইরে ফেলে দেওয়া ছিল, মানে বাইরে রাখা ছিল, একটা পা ভাঙ্গা টেবিলের, 4 পার মধ্যে। আমি বললাম টেবিলটা একটু দেন, আমি হচ্ছে কিছু বিক্রি করবো আইনা। পরে উনি টেবিলটা দিল, আর এক জায়গা থেকে 2টা লম্বা বিরিংচি বলি আমরা, চেয়ারের মতো বসার, এগুলা নিলাম। আর এক জায়গা থেকে হচ্ছে কিছু ওই যে ভাঙ্গারি দোকান, ওখান থেকে কিছু কাঁটা চামিচ, প্লেট, 2টা পিস কিনছিলাম, আমার মনে আছে, প্লাস্টিকের প্লেট, এগুলা নিলাম। আমার এই উদ্দেশ্য ছিল পাকা পেঁপে এনে বিক্রি করব, কেটে 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 বিক্রি করব। আচ্ছা আচ্ছা। সব জোগাড় করলাম সারাদিন। পরের দিন শ্যামবাজার চলে গেলাম, যে একটা টুকরি কিনলাম 80 টাকা দিয়া মাথায়। পরে আমি যখন পেঁপেগুলা কিনলাম, আমি শ্যামবাজার থেকে তখন দলপুর আসতে ভাড়া ছিল মাত্র 20 টাকা। তো 20টা টাকা আমি দিতে চাচ্ছিলাম না, কারণ আমার তখন 20 টাকা অনেক টাকা। আমি মাথায় করে অনেক কষ্ট করে দলপুর নিয়ে আসি, এনে বিক্রি করি 2 টাকা প্লেট। একটা পেঁপে 8 টাকা পিস কিনা ছিল, তো 8 প্লেট হতো, 16 টাকা বিক্রি হতো, 2 টাকা করে। দিন শেষে আমার 1000 টাকা লাভ হলো প্রথম দিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 800 টাকা 1000 টাকা লাভ হলো? লাভ হলো। আমি 800 টাকা ফেরত দিয়ে দিলাম একদিন পরে। পরে হচ্ছে আমার শুরু হলো ওখান থেকে ব্যবসা, একটু বড় হতে থাকলো। কোন বয়স তখন এটা আপনার? তখন 2001 সনের দিকে এরকম বিষয়টা। 7 মাস বেকার ছিলাম, এর মধ্যে রোজার মাস চলে আসছে, তখন তার পেঁপে কেটে বিক্রি করা যায় না। এখন কি করি? তখন একটা গার্মেন্টসে গেলাম, গার্মেন্টসে কাজ শিখি, সোয়েটার গার্মেন্টস, সোয়েটার ফ্যাক্টরি। তো আমার গ্রামের যারা ছিল তারা তো
সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করে আমার মা বললো যে আমি কিছু চাল ডাল দিই, আমার ছেলে ওখানে হচ্ছে কাজটা শিখবো, তোমার একটু শিখাও। ওরা রাজি হইলো না এক পর্যায়ে। তারপর আমার ওই এলাকার একটা ছেলের সাথে পরিচয় হইলো, সে আমারে বললো যে তোমার আমি কাজ শিখাবো, চলো। তো তারাও খুব কষ্ট করে থাকতো, মুলির বেড়ার একটা ঘরে থাকতো, মুলির বেড়া মানে বাঁশের বেড়া। তো শীতের দিন ওদের ওখানে থাকতে দিত, অনেক শীতও লাগতো। আমার ওই সময় ওইরকম কোনো কিছু ছিল না, পরে একটা পাতলা কম্বল কিনলাম। বাংলাদেশের সর্ববৃহৎ আইসো সনদপ্রাপ্ত হোলসেল পোশাক ব্র্যান্ড ব্লু ড্রিমের 48টি পণ্যের দেশ ও দেশের বাইরে ডিপো, ডিলার ও শোরুম নিয়োগ চলছে। ব্যবসা করতে আজই রেজিস্ট্রেশন করুন। কিনা ওখানে থাকি, ওই আমার কাজ শিখাইলো। ঠিক 7 দিন পরে কাজ শিখে 12G মেশিনে আমি চাইলাম, ওদের মেশিন চাইলাম এর কাছে, সুপারভাইজারের কাছে। সুপারভাইজার দিতে চাইলো না, বললো না এখানে 6 মাস ধরে কাজ শিখা পারে না, তুমি 7 দিন পরে কাজ শিখা তুমি যদি 7 দিনের মধ্যে মেশিন চাও তাহলে তো দেওয়া যাবে না। তখন আমার মেধা খুব ভালো ছিল, পরে একটা নষ্ট মেশিন ছিল। তা আমার এই ছেলেটা হেল্প করলো যে নিডেল দিচ্ছি তোমাকে, মানে ওই সুইরে আর কি, ওখানে নিডেল বলা হয় যে ওগুলা সুই। পরে আমার দিল অনেকগুলা, আমি ওটা সারাদিন লাগে 2 দিন লাগায় পরিষ্কার করলাম, ওই নিডেল দিয়ে তেল দিয়ে অনেক সুন্দর করলাম মেশিনটা। ওইটা দিয়ে 6 পিস কালারিং মাল বানাইলাম। প্রথমেই কালার মালের রেট বেশি, এক পিসে 800 টাকা শুধু আমাদের মজুরি দিত। মানে এক পিস বলতে ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, স্লিপ দুটো হাতে আর কি সহ বানাইলে একটা 800 টাকা। ওটা অনেক দামে বিক্রি হতো, বাইরে চলে যেত। রিয়া সোয়েটার ফ্যাক্টরিতে মানিকনগরে কাজ করতাম আমি, 6 ফ্লোরে। পরে প্রথম দিন বানাইলাম, পরে আমার মাল চেক করা হয়, আবার জমা নেওয়ার আগে চেক করা হয়। আমিও লাইনে দাঁড়াইছি, আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহ আল্লাহ এরকম করতেছি, সবগুলা চেক করলাম। আর কোনো সমস্যা পাইলো না। মাশাআল্লাহ। একটা মহিলা ছিল চেক করার মধ্যে, তো মহিলাটা আমার মার বয়সী হবে প্রায়, ও আমার দিকে চায় রয়েছে, এই ছেলেটা তুমি কি নতুন? আমি বললাম জি ম্যাডাম আমি নতুন। তো উনি অনেক খুশি হইলো যে তুমি অনেক ভালো করবা জীবনে। আমি এরপর আর পিছু ফিরে তাকাইতে হয় না, 2 মাস একটানা কাজ করলাম, মোটামুটি একটা ভালো বেতন পেলাম। ব্যবসা ছেড়ে দিয়ে এটা? হ্যাঁ, তখন তো ব্যবসা চলতেছে না, রমজান মাস, ওই সময় ওই ব্যবসা আর চলে না। 2 মাস পরে শীতের দিন চলে আসলো। আচ্ছা। শীতের দিনে আপনি হয়তো জানেন কিনা, বাংলাদেশে যেহেতু সোয়েটার ফ্যাক্টরি আছে, এই কাজগুলা আমাদের দেশে যখন শীত বাইরে নাকি গরম থাকে তখন এক্সপোর্ট হচ্ছিল না, না হওয়ার কারণে কাজ অফ হয়ে যায়, মানে কিছুদিনের লেগে, 2 মাসের লেগে। এখন আমি কি করি, তখন চাকরির জন্য ঘোরা শুরু করলাম, বিভিন্ন জায়গায় যাই। আমার শিক্ষকতা যোগ্যতা কম এর কারণে আমি আর চাকরিও পাচ্ছিলাম না। রাস্তায় আবার কিছু জিনিস এনে ফেরি করে বিক্রি শুরু করলাম। আর আমার চিন্তা ছিল যে আমি একটা চা পানের দোকান কোথাও দিব ফুটপাতে, এরকম খুঁজতেছিলাম। দোকান খুঁজতে খুঁজতে ওই দলপুর এলাকা ভাগ্যক্রমে আবারও যায় একটা কাঁচা রোডে, তখন ওইখানে বস্তি এলাকা কাঁচা রোড, ময়লা পানি জমতো দেখে 2টা দোকান খালি হয়ে গেল। একটা হচ্ছে লেপতুষকের দোকান ছিল, একটা তেহারির দোকান ছিল। তো আমি ওখানে যাই, ওই দোকান মালিক পূর্ব পরিচিত ছিল আমার, ওরা বড়লোক মানুষ ছিল। আমি ওদের কাছে গেলাম, মনির ভাইয়ের কাছে গেলাম, আমার চিনতো। বললো তুই এখানে আসছস, আমার আদর করতো, বিষয়টা এরকম ছিল। আমি বললাম যে আপনাদের দোকান 2টা খালি হয়েছে, আমার একটু দেন, আমি একটু ব্যবসা করব যদি দেন। তো আমারে বললো যে ঠিক আছে তুই নে। আমি বললাম ভাই আমার কাছে টাকা নাই, কত অ্যাডভান্স লাগবে না। তারপরে বললাম যে আমার একটু ভাড়া কমায় দেন না, এমনি তো খালি হয়েছে, আপনার ময়লা পানি জমে। পরে 2 দোকানে 1500 টাকা ভাড়া, আগে 2000 টাকা ছিল, 20,000 টাকা অ্যাডভান্স ছিল। তো আমার অ্যাডভান্স নিল না, আর 1500 টাকা ভাড়া করে দিল। তো আমার একটা আত্মবিশ্বাস ছিল যে এই রোড দিয়া ছোট্ট একটা বউবাজার নামে একটা বাজার আছে, এই বাজারে যেতে হয়, মহিলারা যায় বেশি, পুরুষরাও যায়। তো যাইতে হলে আমার দোকান দেখবে, দেখলে মানুষ কিছু কিনবে আমার কাছে। পরে হচ্ছে এই দোকানগুলো আমি নিলাম। নেওয়ার পর এক আত্মীয় সম্পর্কে ওনার কাছে বললাম যে আমার কিছু টাকা ধার দিবেন, আমি আপনার কিছু লাভ দিব ব্যবসার। পরে বললো আচ্ছা ওটা পরে হবে, আমার কাছে 65,000 টাকা আছে, তুই নিয়ে যা। বাহ। তো আমি 20,000 টাকা নিলাম। আমি 65,000 টাকা নেওয়ার সাহস করি নাই। 20,000 টাকা নিলাম, নেওয়ার পরে পুরান জিনিসপত্র কিনে ডেকোরেশন করলাম 18,000 টাকা দিয়া দোকানটারে। দোকানের যে 2টা দোকান ছিল, ভাইঙ্গা গোডাউনটা ছোটো করলাম আর দোকানটা একটু বড় করলাম। এটা আবার দোকান মালিকরে আমি জাহেরা ধরছিলাম যে ভাই আপনি আমার এটা একটু করে দেন না।
আমাদের টাকা নাই। পরে এক পর্যায়ে আমার হাসি দিয়ে বললো যে তোর জ্বালায় আর ভাল লাগে না, যা মিস্ত্রি পাঠাতে দিতেছি, কী করা লাগবে করে দিবে। পরে উনি করে দিল। তারপর রৌদ্র লাগতেছিল বেশি, পরে সানসিটও করে দিছিল আমাকে। আমি 20,000 টাকার মধ্যে 18,000 টাকার ফার্নিচার আর 2,000 টাকা বসে বসে খেয়ে ফেলছি। এখন আর টাকা নাই। এখন কী করি, আবার গেছি ওনার কাছে যে আর 20,000 টাকা দেন। পরে আর 20,000 টাকা দিচ্ছে। দেওয়ার পরে আমার তো দোকান, যাদের কাছ থেকে আমি মাল কিনতাম মহাজন, তারা তো আমার পরিচিতই, আমি মাল কিনতে যাইতাম তখন। ওই হিসেবে গেলাম। পরে হজরত আসছো তো বসো কিছু খাও, আমাকে কেক আর জুস আইনা দিল, আমার মনে আছে। বললাম আমি তো একটা দোকান নিছি, যদি আমার একটু হেল্প করেন, আমার কাছে 20,000 টাকা আছে, আমি হাওলাত করে আনছি, আর কিছু মাল একটু বাকি দেন, যদি আপনারা দেন। পরে আমাকে দিছে, সব মিক্স করে আমার সব মাল দিল। তো 38,000 টাকা বাকি আর 20,000 টাকা নগদ, 68,000 টাকা বিল হইল। তো যে আমার মালটা এনে দিল ভ্যানগাড়ি, দুই ভ্যানগাড়ি মাল হলো। ভ্যানগাড়িওয়ালার বলতে ভাই ভাড়া লাগবে না, ওরাও আমার পরিচিত ছিল। পরে আমি দিছি, কম বেশি করে ভাড়া দিয়ে দিছি। তো অনেকের ঘরে একটা তেলের গ্যালান ছিল, আমার এনে দিয়েছে যে তুমি তেল আনো। আমার সবচেয়ে বেশি মনে পড়ে যে লোকটা টাকা হাওলা দিল, সে একটা ফ্রিজও দিল আমাকে। তখন আমার ফ্রিজ কেনার মতো উপায় ছিল না, আর তখন সবার রুমে ফ্রিজ ছিল না, হঠাৎ দু একজনের কাছে ফ্রিজ ছিল। তো ফ্রিজ আমি যখন দিল তখন আমি বললাম আমি আপনার ফ্রিজ আমি নিয়ে যদি নষ্ট হয়ে যায়, বললো নষ্ট হইলেও ভালো থাকলে থাকবো, তুমি যখন কিনতে পারবো আমাকে ফেরত দিয়ে দিবা। সে শর্তে আমার ফ্রিজ দিল। তখন থেকে আমি দোকান ছাটার আটকায় সব মাল গুছাইতেছিলাম, তো মোটামুটি করে গুছাচ্ছিলাম। এর মধ্যে আমার এক পরিচিত, তারে আমি দুলাভাই ডাকতাম ওই এলাকার, সে আইসা ছাটাটা খুলে দিল, আমার বাবার সামনে ছিল। আর আমার প্রত্যেকটা কাজে এখন পর্যন্ত আমার বাবা এবং মারে দিয়া আমি প্রথম জিনিসটা, আমার বাবার বলছে একটা জিনিস এর উপর রাখেন, রেকের উপরে রাখেন, আর আমার ক্যাশটাতে বাবা মারে বসাই। এখনো বসাইলে ওখানে আমি বাবা মারে মিষ্টি অথবা কিছু খাইতে দিই, যেটা পছন্দ করে তারা। খাওয়ার পরে বাবা মা উঠে যাওয়ার পরে আমি ওই চেয়ারে বসি, নাহলে আমি বসি না, এখন পর্যন্ত বসি নাই কোনো চেয়ারে। এসে ছাতাটা খুলে দিল ওই লোকটা, খুলে দেওয়ার পরে ওই দিন আমি 800 টাকা বিক্রি করলাম। ওই দিনটা 800 টাকা বিক্রি করার পরে কি কি বিক্রি করতেন? চা? আমার ওখানে অনেক প্রোডাক্ট, আটা, ময়দা, চাল, ডাল, চিনি, তেল, মশলা, কসমেটিক, সব কাইন্ড অফ মুদি দোকান। হ্যাঁ, সিগারেট সহ। আচ্ছা। আমার ছোট দুই ভাই তো ওখানে লেখাপড়া করে, এক বাইরে নিয়ে আসলাম ঢাকাতে নিয়ে আসা, ওরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারে ভর্তি করে দিয়ে, ওর যখন কলেজ বন্ধ থাকে তখন হচ্ছে আমার সাথে হেল্প করে। এইভাবে শুরু হলো। আপনার লেখাপড়া হলো না, ওটাই শেষ হয়ে গেল ক্লাস? আমার আর লেখাপড়া হলো না, কিন্তু ভাইদেরকে উনি পড়াচ্ছেন, ভাইদের কন্টিনিউ করাচ্ছেন? জি, ভাইদেরকে লেখাপড়া করাচ্ছি। এই দোকানের পাশাপাশি দোকানের সামনে একটা চৌকি বসায়া কাঁচামাল আনতাম। ফজর নামাজ পড়ে চলে যাই, যাত্রাবাড়ি আড়তে যাই, কাঁচা তরি তরকারি আনি, ওখানে একজন বসি, আরেক ভাই, ওই ভাইয়ের ক্লাস শুরু হয় দুপুর 12টা বাজলে, তো 12টা পর্যন্ত ওই দোকানে বসে আমি ওই কাঁচা তরকারিটা 12টা পর্যন্ত বিক্রি শেষ হয়ে যায়। তো ওখানে প্রতিদিন প্রায় 500-700-1000 টাকা লাভ হইতো, এরকম হইতো। তখন 500-700 টাকা আমার অনেক টাকা, আমি অনেক খুশি থাকতাম এত পরিশ্রম করার পরেও। ছোটো ভাই যখন চলে যেত তখন আমি আর উঠতাম না, আমি আবার ওই দোকানে বসতাম। ছোটো ভাই সন্ধ্যার সময় আসলে আমি দুপুরে ভাত খেতে যাইতাম, দোকান রেখে দুপুরের ভাতটা সন্ধ্যায় খেতাম। এক পর্যায়ে 2006 যে আমার স্বপ্ন জাগলো আমি একটু ব্যবসা বড় করব। তখন লোনের জন্য চেষ্টা করলাম ব্যাংকে 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা পাইলে আমি কি করব, আগে আমি পরিকল্পনা করলাম। 5 লাখ টাকা লোনের চেষ্টা করলাম, তখন আর হলো না, দিল না ব্যাংক, ব্যাংক আমাকে দিল না, হয়তো আমি তখন এটার উপযুক্ত ছিলাম না, তখন আর দিল না। আমি হাল ছাড়িনি, আমি আমার মতো করতেছি। এইভাবে একটা পর্যায়ে 2008 সনে এসে আমার ব্যবসা একটু বড় হতে থাকে। তখন একটু পাইকারি বিক্রি শুরু করলাম। কাপ্তান বাজার থেকে মাল এনে বিক্রি করতাম, ওদের কাছ থেকে রাতে মাল কিনতাম, কিনে বিভিন্ন জায়গায় রিস্ক নিয়ে আমি রাতের মধ্যে পৌঁছায় দিতাম। ওই গাড়ি দিয়েই যাই দাঁড়ায় থাকতাম ওদের ওখানে, তো ওই গাড়ি দিয়েই পৌঁছায় দিলে আমার তো ওই ভাড়াটা সেভ হতো। আর রাতে পৌঁছায় দিলে রাতে আমার টাকা দিত, আমি রিক্সের উপরে নিয়ে আসতাম লক্ষ লক্ষ টাকা নিয়ে আসতাম। আমি ভয় পাইলেও
কিছু করার ছিল না আমার, ওইসব জায়গায় রাতে কেউ যাইতো না। আর তখন তো আমাকে কেউ বিশ্বাস করে না যে ও আগে টাকা দিবে। তো ওদের সাথে যেহেতু ব্যবসা করি, তো সকালে ওই টাকাটা নিয়ে আবার জমা দিতাম, জমা দিয়ে আইসা আমি গোসল করে একটু রেস্ট নিতাম, এরপর আবার ব্যবসা করতাম। বিষয়টা এরকম ছিল, রেস্ট পাইতাম না। আমার একদিন ময়দার খুব ক্রাইসিস ছিল, তখন হঠাৎ করে ক্রাইসিস হয়ে গেল। বাংলাদেশের সর্ববৃহৎ আইএসও সনদপ্রাপ্ত হোলসেল পোশাক ব্র্যান্ড ব্লু ড্রিমের 48টি পণ্যের দেশ ও দেশের বাইরে ডিপো, ডিলার ও শোরুম নিয়োগ চলছে। ব্যবসা করতে আজই রেজিস্ট্রেশন করুন। আমাকে একদিন ওই এক রাতের বাকিটা আর দিচ্ছিল না, না দেওয়ার কারণে আমি মন খারাপ করলাম। আমি হেঁটে হেঁটে চলে আসতেছি, ওদের দোকানের ম্যানেজার এসে আমার পিছন থেকে জড়ায় ধরলো, বললো, ভাই মহাজন আসলে বলে ফেলছে, আপনার সাথে তো অনেকদিনই ব্যবসা করি আমরা, আপনি তো ভালো মানুষ, নিয়ে যান, আপনারা দিব। তখন বৃষ্টি হচ্ছিল, আমার মনে আছে টিপ টিপ বৃষ্টি, আমার চোখে পানি টলমল করতে, আমি আর গেলাম না ওদের ওখানে, আমি আর যাবই না। এরকম কষ্ট নিয়ে আর ফেরত আসলাম। আসার পর একজনের কাছে 2.5 লক্ষ টাকা আছে আমি জানি, আরেকজনের দিয়ে আমি বলাইলাম যে ভাই আপনি একটু বললে টাকাটা দিবে, আমি 3 দিন পর ফেরত দিয়ে দিব। তো 3 দিন পর আজকে আমি সিরাজগঞ্জ যাব, মাল কিনলে কালকে আসলে পরশু দিন টাকা হয়ে যাবে, ক্যাশ হয়ে যাবে, এরকম চিন্তা করলাম। পরে বললো যদি ওনার কাছে থাকে আমি চাইলে দিব। যে আইনা দিল ওই 2.5 লাখ, আর আমার কিছু বিভিন্ন দিক থেকে হাওলাত করলাম, আর অল্প একটু স্বর্ণ ছিল, ওগুলো বিক্রি করে দিলাম। ওগুলোকে আপনি কিনেছিলেন? অল্প একটু, হ্যাঁ। তখন গোল্ডের দাম খুব বেশি ছিল না। মানে কিনে রাখছিলেন কি জন্য? ভবিষ্যতে বিয়ে শাদী করবেন? আমার আম্মারই আমি কিনে দিছিলাম। ও আচ্ছা, মাকে কিনে দেওয়া। এইগুলা আমার আম্মা ইচ্ছা করে রাখছিল, হ্যাঁ, দিয়ে দিল। জি। পরে ওগুলা সহ বিক্রি করে আমি সিরাজগঞ্জ চলে গেলাম। তখন আমি ব্যাংকিং খুব একটা বুঝি না, আমি গামছার মধ্যে টাকা বাইন্দা নিয়ে একটা ব্যাগে করে চলে গেলাম সিরাজগঞ্জ। এরা 3 দোকান মিল থেকে 3 গাড়ি ময়দা কিনলাম। কেনার পর এই ময়দা আসলো, পরে আমার 3 গাড়িতে প্রায় 2,10,000 টাকা লাভ হয়েছিল। তখন লাভ ছিল মালে 2,10,000 টাকা ময়দা বিক্রি করে লাভ। হ্যাঁ, মাশাআল্লাহ, লাভ করলাম। প্রথম দিন লাভ করলাম, পরে ওই যে 2.5 লক্ষ টাকা ফেরত দিয়ে দিলাম। তারপর আমার ক্যাশ হয়ে গেল। আমি আস্তে আস্তে তখন আমার ব্যবসার স্বপ্ন বড় হতে থাকে। 2012 সনে এসে আমার হাজার হাজার ব্যাগ ময়দা সেল শুরু হয়ে গেল, মানে মা বাবার দোয়া একটা ব্র্যান্ডিং হয়ে গেছে তখন। ও দোকানের নাম কি ছিল? মা বাবার দোয়া। এখনো মা বাবার দোয়া। ওকে, আমার সবগুলা প্রতিষ্ঠানের নাম মা বাবার দোয়া, যেতগুলি আছে মাশাআল্লাহ, মা বাবার দোয়া। তখন আমি নিজে একটা পিকআপ গাড়ি কিনলাম, একটা পিকআপ কেনার মতো টাকা হইলো। তখন আপনার দোকান কয়টা? তখন আমার 2টা, একটা ওই যে ডিপার্টমেন্টাল স্টোর আগেরটা, আর পাইকারি ব্যবসা এটা আলাদা। পাইকারি ব্যবসা এক জায়গা থেকে কিনে আরেক জায়গায় দিচ্ছেন? জি, সব ময়দা? সব ময়দা। তখন স্বপ্ন বড় হতে থাকলো, আমি ব্যাংক লোন চাইলাম। আমি তখন ব্যাংক লোন পাইলাম 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা পিকআপ কিনলেন? পিকআপ কিনলাম আর ব্যবসা বড় করলাম। আমার পরিকল্পনা দেখে ওদের ভালো লাগলো, ব্যাংকের কাছে ব্যাংক লোন পাইলাম। ব্যাংক লোন পাওয়ার পরে ময়দার ব্যবসাটা কিভাবে করতেন আমাকে জাস্ট একটু যদি বলেন। আমি পিকআপ ভ্যান কিনে সেলটা শুরু করলাম, মানে মালটা পৌঁছায় দিতাম। এখনো পৌঁছায় দিই। কোথায় পৌঁছাতেন? যেমন আপনার একটা ব্যবসা আছে, আপনি ফোন দিলেন, হযরত ভাই আমার 100 বস্তা ময়দা লাগবে, আমি পৌঁছানি রেট সহ একটা রেট দিতাম। ওকে, আপনি কালেক্ট করতেন কোথা থেকে? সিরাজগঞ্জ, পাবনা, ওদিক থেকে। এখন তো সারা বাংলাদেশ থেকে করি, তখন শুধু ওদিক থেকে বেশি করতো। তো ওরা কি মানে একদম কৃষকের কাছ থেকে সরাসরি, নাকি কোনো মিল থেকে আপনি কালেক্ট না? না, ওরা কৃষকের কাছ থেকে গম কিনে ময়দা বানাইতো, আমি ওখান থেকে এনে সাপ্লাই দিতাম। আপনি তারপরে ফার্স্ট পার্টি? আমি ফার্স্ট পার্টি। ওকে, আমার কাছ থেকে নিয়ে পাইকারি বিক্রি করতো মানুষ, এখনো করে। আমি পাইকারি হয়ে গেলাম তখন। আমার কাছ থেকে মানুষ নিয়ে পাইকারি বিক্রি করে। আর আমি মাল কেন পৌঁছাই দিতাম, আমি এখানে 2টা আইডিয়া নিয়ে কাজ করছি। আমি যেখানে ব্যবসা করি এখন পর্যন্ত, ওখানে বড় কোনো মার্কেট নাই, বড় কোনো দোকান নাই। তো একটা শেষ মাথা বলা চলে যাত্রাবাড়ির, ওখানে যায় রাস্তা শেষ, ওয়াসার গেট, ওয়াসার রাস্তা নিজস্ব। তো আমার চিন্তা হলো যে এখানে সারা দিন রাত আমি মাল ঢুকাইতে পারবো, বের করতে পারবো, বাট এখানে কোনো পার্টি তো আসবে না। আমি যদি পৌঁছাই দিই তাহলে তো তারা নিবে, রিস্ক মুক্ত, তারা মাল নামলো তারা টাকা দিবে আমাকে, এটা একটা তাদের সুবিধা, আমারও সুবিধা। তো আমি এখানে কম টাকায় দোকান ভাড়া পাইলাম, এই জন্য ওখানে নিলাম। 9টা রুম একসাথে নিয়েছি, বড় বড়। তো 9টা রুমে মাল ঢুকাইতাম, স্টোর করে রাখতাম। আমি যেহেতু দূরের থেকে অনেক মাল, ফোন দিলে আপনি পার্টিকে গিয়ে দিয়ে আসতাম, এবং কি লেবার সহ দিতাম, এখনো দিই। লেবার দ্রুত মাল নামাই দেয়, 24 ঘন্টা ওই গাড়িটা খাটতো। তো ড্রাইভার একটাই পারতো না, আরেকটা ড্রাইভার উঠাই দিতাম, কিন্তু গাড়ি একটাতে চলতে থাকলো। এরপরে গাড়ি বাড়তে থাকে, এখন 38টা গাড়ি বাড়তে থাকে। এভাবে আমার ব্যবসা বড় হতে থাকে।
1400 নিয়ে এসে আমি মনে মনে স্বপ্ন দেখলাম আমি ফ্লাওয়ার মিল করব। 14 সনে এসে? হ্যাঁ, এর মাঝে আমার ছোট ভাইদের লেখাপড়াও অনেকটা আগায় গেল, ফ্লাওয়ার মিল করার স্বপ্ন দেখি। আর 2001 সনের পরে থেকে আমার বাবা মারে আমি আর কিছু করতে দেই নেই, কোনো কষ্ট করতে দেই নেই। 1 সনে যখন আমি দোকান শুরু করলাম তখন থেকে বাবা মারে আমি আর কোনো কাজ করতে দিচ্ছিলাম না, যদিও কষ্ট হচ্ছিল। 2009 সনে বাবা মা সহ সবারে আমি ঢাকা নিয়ে আসলাম। আজ পর্যন্ত সবাই ঢাকায় শিফট করালেন? জি, আচ্ছা। সবাই ঢাকা শিফট করালাম। একটা ছোট ভাইরা হচ্ছে আমি দুবাই পাঠাইলাম, আচ্ছা, ইলেকট্রিশিয়ান ইঞ্জিনিয়ার হিসাবে। দুবাই শারজা এয়ারপোর্টে কাজ করতো। তবে 2014 সনে যখন, যেখানে আমি ছিলাম কথায়, 2014 সনে যখন আমার ব্যবসা বড় হতে থাকে, ফ্লাওয়ার মিল করব, তখন ছোট ভাই বাংলাদেশে আসে। আসার পরে আমি আর যাইতে দেই না তারে, যে আমরা বাংলাদেশে ব্যবসা করব, আমরা ভালো কিছু করবো। ততদিনে কি আপনার অ্যাকাউন্টে বা আপনার কি পরিমাণ প্রফিট জমেছে আপনি ফ্লাওয়ার মিল করার চিন্তা করতেছেন? অনেক বেশি টাকা জমছে বিষয়টা তা ছিল না, তবে আমি তো স্বপ্নবাজ লোক, যা ছিল তার থেকে ওভার, এখন পর্যন্ত এটা চেষ্টা করি ওভার কিছু করার। অনেক টাকা ছিল না, কিন্তু ফ্লাওয়ার মিল মোটামুটি করে একটা করতে পারবো, আমার একটা আইডিয়া ছিল, এবং কি ব্যাংকের সহযোগিতা নিয়ে আমি এটা করব। ওকে, তখন আপনি ফ্লাওয়ার মিলকে ঢাকাতেই করার চিন্তা করছেন? না, শেরপুরে। ঢাকা করার মতো টাকা ছিল না। শেরপুর মানে আপনার বাড়িতে? আমার বাড়িতে। আমি কৃষক পর্যায় থেকে গম কিনবো, ওখানে ময়দা বানায় ঢাকায় না বিক্রি করবো, এরকম ছিল। আচ্ছা। পরে ফ্লাওয়ার মিল করার জন্য জমি দেখলাম, মেন রোডের সাথে জমি। তো জমি নেওয়ার পরে আমি মিল করব। কতটুকু জমি নিলেন? 1 একর 75 শতাংশ। এটা আপনি নিজের টাকা দিয়ে কিনলেন? নিজের টাকা দিয়ে কিনলাম। জমি না কিনলে তো ব্যাংক হেল্প করবে না। আবার ঢাকা আসলাম, এসে বসুন্ধরা অথবা বড় বড়রা যেভাবে ফ্লাওয়ার মিলগুলা করছে আমি ওগুলো ভিজিট করলাম, দেখলেন? আমার যেহেতু ওদের সাথে ব্যবসা আছে, আমি তো ওদের আটা ময়দা চাল ডাল চিনি এগুলো কিনি। আমি ওদের ম্যানেজারের সাথে বললাম যে আমি একটু ভিজিট করব। ভিজিট করতে পারেন, সমস্যা নেই। দেখার পর হঠাৎ করে আমার মাথায় একটা জিনিস ঘুরে গেল। কেরানীগঞ্জ বসুন্ধরা ফ্লাওয়ার মিল দেখার পরে ওদের যে পরিকল্পনা, ওদের যে অবস্থান, ওরা নিজেরা কম ইনপুট করে বাইরে থেকে, ইনপুট করার পরে ওরা ময়দা বানায়, ওরা বাজারজাত করে, ওদের অনেক কিছু। তা আমি হযরত আলী এদের বিরে কতটুকু টিকতে পারবো? এক্স্যাক্টলি, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। উনি সহজ করে বলে ফেলছে বলে এটা সহজ, কিন্তু ওই যে উনি রিয়ালাইজেশনটা হয়েছে, ক্লাস 2 পাস করা একটা মানুষ অনেকদিন ধরে বিজনেস করতেছে, যার প্র্যাকটিক্যাল নলেজ ছাড়া এরকম নলেজ থাকার কথা না, সেক্ষেত্রে উনি এই জিনিসটা রিয়ালাইজ করেছে যে বসুন্ধরার এগেনিস্টে আমি আসলে টিকবো কী করে। এই রিয়ালাইজেশনটা থাকা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের জন্য। জি, আমি অন্য কিছু করব, ভিন্ন কিছু করব। যেহেতু গ্রামের ছেলে, কৃষির প্রতি এমনি একটা টান ছিল, কৃষি কাজ করব এরকম একটা চিন্তা করতেছিলাম, কিন্তু আমি অত্যাধুনিক কৃষি করব। কি করা যায়? তখন বাইরের ওরা কিভাবে করে, আমাদের বাংলাদেশে কিভাবে করে। ফ্লাওয়ার মিলের জায়গা থেকে আপনি সরে আসলেন? ফ্লাওয়ার মিলের জায়গা থেকে অলরেডি সরিও নাই, ওপেনও করতেছি না। মানে চিন্তাটা আসে না এখনো মাথায়? ইউনিকনেস কি হবে, মানে ভিন্ন কিছু কি করব, এরকম চিন্তা এখনো মাথায় আসেনি, যে কারণে ওনার অল্টারনেটিভ থিঙ্কিং গ্রো করছে। ওকে, ফাইন। জি, তখন আমি এইটা নিয়ে গবেষণা শুরু করলাম, কৃষি নিয়ে। বাংলাদেশের প্রায় 52টা জেলা ঘোরাঘুরি করলাম। আমার তখন নিজের গাড়ি ছিল না, ভাড়া গাড়ি নিয়ে, একটা সাদা একটা নোয়া গাড়ি, এটা নিয়ে বের হতাম। তা আমি যত দেখতেছিলাম এতই আমার কাছে মনে হচ্ছিল এটা যৌক্তিক, যত দেখতেছি এতই মনে হচ্ছিল এটা যৌক্তিক, এটা করা। কিন্তু কৃষিকাজ নিয়ে চিন্তা কেন করলেন? কারণ এত বড় একটা জমি কিনে রাখছেন, জমিটা পড়ে আছে এই কারণে? না, জমি আরো কিনছি, কম দামি জমি কিনছিলাম, এটা একটু দামি জমি ছিল, এটা মিল করার জন্য। এটাতে অলরেডি কিন্তু এখন মিল হয়েছে, সেটা অন্য গল্প, কিন্তু ওই সময়টার গল্পে আসতে চাই। হ্যাঁ, তখন আমি কেন কৃষির কথা মাথায় আসলো? কৃষির কথা মাথায় আসলো কেন, আমি যখন ইউটিউবে এটা নিয়ে ঘাটা শুরু করলাম, বাংলাদেশে মালটা হচ্ছে এরকম একটা কিছু দেখতে পেলাম ইউটিউবে। কত সালে এটা? এটা 2014 সালে। ওকে, তখন আমি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শুরু করলাম, দেখতেছিলাম যে ভালো ভালো ফল ফসল কি হয় বাংলাদেশে। প্রায় 52-53টা জেলা আমি ঘোরাঘুরি করলাম। 20 লাখ টাকার মতো অলরেডি আমার প্রায় খরচ হয়ে গেছে। তখন কিন্তু 20 লাখ টাকা আমার লাগে অনেকগুলো টাকাই। ব্যবসা সামলে তো কে? তখন ব্যবসা আমি তার প্রতিদিন যাইতাম না, গেলে ফোনে হয়ে যেত সবকিছু। হ্যাঁ, ফোনে করতাম। এদিকে আমার ছোট ভাই বসতো তখন আমার ব্যবসাতে, আর কর্মচারী আছে ওরা। তখন তো আমার ব্যবসা মোটামুটি বড় হয়েছে, ম্যানেজার আছে 3 জন, তারপরে ছোট ভাই ছিল, এরা দেখতো। তখন আমার 2টা ব্যবসা, একটা ডিপার্টমেন্টাল ইস্যু, একটা এটা ছিল। তখন বাসায় এসে আবার ওই একটা অ্যান্ড্রয়েড টিভি ছিল, ছোট ভাই যখন বাইরে ছিল তখন পাঠাইছিল আমার এখানে।
তখন অ্যান্ড্রয়েড টিভি খুব একটা ছিল না বাংলাদেশে, তো 52 ইঞ্চি টিভি। আমি ওটাতে ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে টিভির মধ্যে দেখতে পারতাম, স্মার্ট টিভি। তো রাতে সারা রাত পড়াই দেখতাম। এরকম করতে করতে আমার ফ্যামিলি থেকে খুব প্রেশার কিক শুরু করলো, আপনি একটা ভালো ব্যবসা দাঁড় করেছেন অনেক কষ্ট করে, এগুলো আবার কি করতেছেন, এগুলা কি শুরু করলেন? তখন আমি বিয়ে করছি, 2009 আবার বিয়ে করলাম, ওই এলাকাতে পরিচিত বিয়ে করলাম। আমার ফ্যামিলি ওদের ফ্যামিলি খুব পছন্দ করতো, এই জন্য দ্রুতই আমার অল্প বয়সে বিয়ে হয়। আমার ওয়াইফের বয়সও খুব কম ছিল। আমার ফ্যামিলি থেকে প্রেশার দিচ্ছিল যে আপনি কি শুরু করলেন এগুলি, সারাদিন রাত কষ্ট করে রাতে ঘুমান না, টিভিতে এগুলা দেখেন। বাংলাদেশের সর্ববৃহৎ আইএসও সনদপ্রাপ্ত হোলসেল পোশাক ব্র্যান্ড ব্লু ড্রিমের 48টি পণ্যের দেশ ও দেশের বাইরে ডিপো, ডিলার ও শোরুম নিয়োগ চলছে। ব্যবসা করতে আজই রেজিস্ট্রেশন করুন। আমি হাল ছাড়তেছিলাম না, আমি আমার পোকা ঢুকছে সোজা বাংলায় যেটা বলে। হ্যাঁ, আমি আমার মাথার মধ্যে ওইটাই কাজ করতো। ঘুমাইতে গেলেও আমি ঘুমাইতে দিত না আমাকে, এটা আমি ঘুমাইতে চাইলেও আমি পারতাম না। আমি অনেক চেষ্টা করতাম, আমি হাজার রাত ঘুমাইনি আমার পরিকল্পনা নিয়ে। শুধু কৃষি না, আমার যতগুলি পরিকল্পনা আছে আমার মাথায় যখন যেটা ঢুকতো, তো আমি চিন্তা করতে করতে রাতে 3টা বাজে চিন্তা করতাম যে রাতে 3টা বেজে গেছে, এখন ঘুমাইতে হবে। 3টার পর এখন ঘুমাইতে হবে, এই চিন্তার মধ্যে আমি নাই মনে হচ্ছিল। আজান দিয়ে দিচ্ছে ফজরের, আমি আবার ওই জায়গাতেই আছি, আমি কিন্তু ঘুমাইতে পারি নাই। আমি দুটো গল্প বলি এখানে, যাবো ওনার কাছে। সেটা হচ্ছে এপিজে আবুল কালামের একটা কথা আছে, আপনারা ফেসবুকে স্ক্রল করলে এটা পাবেন, অনেক চোখে পড়ে আমাদের। স্বপ্ন সেটাই যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে না, সেটা স্বপ্ন না। স্বপ্ন হচ্ছে সেটাই যেটা আপনাকে ঘুমাতে দেয় না। সি এক্সাম্পল ইস আপনাদের সামনেই আছে। আরেকটা হচ্ছে সম্ভবত মাদাম কুরিকে নিয়ে আমি পড়েছিলাম অনেকদিন আগে। মাদাম কুরি পৃথিবীর একমাত্র নোবেল লরিয়েট, ফিমেল নোবেল লরিয়েট, যিনি পরপর 2বার নোবেল পুরস্কার পেয়েছিলেন। মেবি আমি রং হতে পারি, আপনারা একটু গুগল করে দেখবেন। ওনার লাইফ স্টোরি পড়তে গিয়ে আমি দেখেছিলাম যে উনি বলতো যখন কোনো একটা বিষয়ে উনি আইডিয়া চিন্তা করতো বা ধারণা চিন্তা করতো বা কোনো একটা কিছু ওনার মাথায় ঘুরতো, এটা এত বেশি ঘুরতো যে উনি ওটা আইডিয়া করতে করতে হয়তো কাপড় চোপড় পরা অবস্থায় শাওয়ার নিতে চলে গেছে। ওনার শাওয়ার নিতে গেলে যে আমাদের পরিধেয় বস্ত্র চেঞ্জ করতে হয় সেটা পর্যন্ত সেন্স থাকতো না। তো এগুলো হচ্ছে স্বপ্ন। হ্যাঁ, স্বপ্ন আসলে ঘুমিয়ে ঘুমিয়ে দেখার জিনিস না। তারপর আমি সারা রাত জেগে থাকতাম, ফজরে আজান দিছে, ফজরের নামাজ পড়লাম, পড়ার পর আমি আর ঘুমাইলাম না কেন, ওই যে আমার যে স্বপ্নটা এটা আবার বাস্তবায়ন করতে হবে। এখন দিন হয়ে গেছে, এখন আর ঘুমানোর টাইম নেই। মানে আমার জীবনে অনেক রাতে আমি ঘুমাইনি, আমি গুনতে পারবো না। এরকম করতে করতে আমার ফ্যামিলি থেকেও প্রেশার কিক করতেছিল, বললাম যেটা। তারপর আমার বাবাকে নিয়ে গেলাম বিভিন্ন প্রজেক্টে, আমার বাবারা দেখানো শুরু করলাম। তখন আমি বাসায় আসলে তো আমার ওয়াইফ হচ্ছে আমাকে মজা করে মালটা ডাকতো, এই মালটা আসছে, এখন হচ্ছে আর টিভিতে কিছু দেখা যাবে না, এখন সবাই চলে যাবে। মালটা কেন তো ভালো লাগতো? তখন মালটারা বাংলাদেশে হচ্ছে, এটা নতুন কিছু ছিল। উনি আসলে ওনার একটা গল্পের খুব একটা ইন্টারেস্টিং, খুব ট্রিক পয়েন্ট আছে, এটা আপনারা খেয়াল করবেন। শুধু গল্প শুনলে হবে না, শুনলেন, ইন্সপায়ার হলেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। কিন্তু গল্পের এই যে আপনাকে একটা কথা আমাদের মাঝে মাঝে কমেন্টসে আসে, একাডেমিক পড়াশোনা করে আপনি যতটা অর্জন করবেন তার চাইতে অনেক বেশি অর্জন করা সম্ভব এই মানুষগুলোর গল্পগুলো থেকে, আপনি যদি ইন্টারেস্টিং পয়েন্টগুলো যদি পিক করেন এবং আপনি যদি লিখে রাখেন এবং প্র্যাকটিস করেন। উনি বারবারই একটা কথা বলছে, সেটা হচ্ছে নতুন কিছু। এটার আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের ভাষায় বলে ইউনিকনেস। এবং আপনি যাই কিছু করেন না কেন দুনিয়াতে, সেটার মধ্যে যদি ইউনিক থাকে, সেটার যদি ইউটিলিটি থাকে, যে না যা করছেন সেটা সেখানে মানুষের আগ্রহ আছে, ডেফিনেটলি আপনি সাকসেসফুল হবেন। এটার বাইরে কোনো ফর্মুলা নাই, বিলিভ মি, আমার জানা মতে নাই, এটার বাইরে কোনো ফর্মুলা নাই। এবং কাজটা হতে হবে ইউনিক, আর যে কাজটা করছেন সে কাজটার প্রতি মানুষের আগ্রহ থাকতে হবে। অনেক সময় মানুষের আগ্রহ না থাকলেও ইউনিক জিনিস মার্কেটে টিকে থাকে। ফ্লাওয়ার মিল করতে গিয়ে কিন্তু ওখান থেকে উনি আইডিয়া নিয়ে সরে আসলেন, কারণটা হচ্ছে উনি চিন্তা করছিলেন যে এটা ইউনিক আমি করতে পারবো না, রাইট নাও টিকে থাকতে পারবো না বসুন্ধরার মতো জায়ান্ট কোম্পানির এগেনস্টে। সো উনি এখান থেকে সরে এসছেন এবং উনি মালটাকে প্রেফার করছেন, কারণ জিনিসটা নতুন, জিনিসটা মার্কেটে ইউনিক, মার্কেটে খুব নতুন। সো এটা নিয়ে কাজ করা যাবে। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এই জিনিসগুলো আপনি শিখেছেন কোত্থেকে? আমি এটা কি ব্যবসা করতে করতে ইউটিউব দেখে প্রথম আমি উদ্বুদ্ধ হই। হ্যাঁ, তারপর আমি এটা দেখার পরে আমার কাছে মনে হচ্ছিল যে এটা অনেক ভালো করা সম্ভব। তারপর হচ্ছে আমি বাবার নিয়ে দেখাইলাম বাগানগুলা। আমার বাবা এক সময় বললো ঠিক আছে তোমার আইডিয়া, এটা ভালো কিছু করা যাবে। তখন ছোটো ভাইদেরও নিয়ে গেলাম, ওরাও বললো ঠিক আছে। তখন আমার
পরিবারের সবারই মোটামুটি দেখানোর পরে সবাই বললো যে না ঠিক আছে এটা করা যায়। পরে এখন আমার যে জমি আছে এটা দিয়ে তো আমার স্বপ্ন পুরা হবে না। প্রথমেই আমি আল্লাহর রহমত 2-3 বছর চেষ্টা করার পরে জমি পাচ্ছিলাম না প্রথমেই, পরে আল্লাহর রহমতে 774 বিঘা জমি আমার হয়ে গেল, পেয়ে ফেললাম আমি। 774 বিঘা এক চান্সে? 12টা প্লটে। কোথায় কোথায় পেলেন? সবগুলো শেরপুরে, আমাদের 6টা ইউনিয়নে 12টা প্লট। এর মধ্যে বড় বড় জমিদার যারা, এরা তো কৃষিকাজ তখন করতো না, কিছু জায়গা জঙ্গলের মতো ছিল, কিছু জায়গাতে ধান চাষ করতো। কিভাবে নিলেন এই জমিগুলো? লিজে নিলেন। লিজে নিলাম, তখন লিজে বেশি টাকা লাগে না তখন। তো লিজে নিলাম, নেওয়ার পর হচ্ছে আমি শুরু করলাম। অল্প যখন খুঁটি দিব, অনেক কিছু তো করতে হচ্ছে, অত টাকা নাই আমার কাছে। আমরা কম দামি বাঁশের খুঁটি এবং কি জিগারের ডাল বলি আমরা, গাড়লে হচ্ছে ওটা জেতা হয়ে যায়, এগুলো 5 টাকা পিস কিনলাম, কিনে কম দামি নেট দিয়ে বেড়া দিলাম, এরকম করে শুরু করলাম আর কি আমার মতো। কত বিঘা জমিতে প্রথমে? 774 বিঘা। 774 বিঘা জমিতে এক চান্সে প্রথমে? হ্যাঁ, ওই আমি একটা কথা বলছি আপনাকে যে আমি কিন্তু যা আছে এত বেশি চেষ্টা করি সব সময়, এটা আমার একটা স্বভাব। আর ওভার পরিশ্রম করাও একটা অভ্যাস হয়ে গেছে আমার। এখানে ব্যবসা, ওখানে হচ্ছে প্রজেক্ট। অনেকেই প্রশ্ন করতো যে তুমি কিভাবে সম্ভব 2 দিকে সামলাবা, তোমার ব্যবসাটা ক্ষতি হতে পারে। আমি চিন্তা করলাম অন্যভাবে। অনেক কোম্পানি আছে, যেমন টয়োটা নিজের নামে গাড়ি ওদের, এরকম অনেক বড় বড় কোম্পানি আছে, ওদের জীবনীগুলো আমি আবার করতাম, ইউটিউবে দেখতাম, ওদের জীবনীগুলো পড়তাম, বই কিনে এনে। অনেক বই আছে আমার কাছে, হাদিসের বইও অনেক আছে। পরে এগুলো পড়তাম যে ওরা যদি সারা পৃথিবী সামলাইতে পারে, পৃথিবীর 100টা দেশের উপরে শুধু ফ্যাক্টরি আছে, আমি পড়লাম ওদের। আমি হজরত আলী কেন শুধু বাংলাদেশ নিয়ে পারবো না? ওরা মানুষ, আমি কি? ওরা যদি সারা পৃথিবী সামলাতে পারে, আমি একটা দেশ পারবো। এই সাহস নিয়ে আমি আগাইতে শুরু করলাম আমার মতো করে। দিন রাত, একবার রাতে ঢাকা আসি, পরে দরকার হলে পরের রাতে আমি শেরপুর যাই, এইভাবে চলতে থাকে আমার প্রজেক্ট। এখন আমি যখন চারা আনলাম, অনেকগুলো চারা ইন্ডিয়া। চারা কোথা থেকে পেলেন আপনি, কিভাবে কালেক্ট করলেন? আমি ইন্ডিয়া থেকে কিছু চারা কালেকশন করলাম। আপনি আইডিয়াগুলো পেলেন কার কাছে? বাংলাদেশ থেকে কিছু পাইলাম। বাংলাদেশের যে নার্সারিগুলো ছিল, বাংলাদেশের নার্সারিরা এমন অবস্থা এখন পর্যন্ত নিজেও জানে না কোনটা কি, কারণ ওরা কিনে আয় না বিভিন্ন বিক্রি করে। কারণ একটা গাছের ফল না আসা পর্যন্ত বোঝা যায় না যে এটা ভালো না খারাপ, এই জন্য ওরা এই সুযোগটা নিতে পারে। অনেক জাত খারাপ পড়ছিল আমার প্রজেক্টে, ফলের জাত, গাছের জাত। পরে আমি গাজীপুর ফল গবেষণায় বাবুল চন্দ্র সরকার স্যারের কাছে চলে যাই। স্যারকে বললাম যে স্যার আমার এই অবস্থা, আমার এই প্রোডাক্ট দেখেন, আমার ফল দেখে উনি খুব খুশি। পরে আমি বললাম স্যার একটা জায়গায় আমি একটু সমস্যা আছি, অনেকগুলো জাত আমার খারাপ পড়ছে ফলের, আমি তো অনেকগুলো জাত নিয়ে কাজ করা শুরু করছি স্যার, এখন কি করা যায়? পরে বললো বাংলাদেশে এইটা গ্যারেন্টি পাওয়া খুব কঠিন, আর আমাদের কাছে তো অত গাছ থাকে না, আপনি যে ভালো ভালো জাতগুলো আছে এগুলার চারা তৈরি করা শুরু করেন। তো আমি বললাম স্যার আমি তো চারা তৈরি করা জানিও না, আর আমি চারা তৈরি করতে চাচ্ছি না, আমি শুধু ফল উৎপাদন করতে চাচ্ছি আর বিক্রি করতে চাচ্ছি। পরে স্যার বলল যে এটা করলে ভালো হয়। আমি বললাম আমি স্যার ব্যবসায়ী মানুষ, আমি কীভাবে এটা করব? পরে বললো যে দেখেন এটা করতে পারলে ভালো হয়, আর এইভাবে দেখেন না, শুধু দেখেন না, এটা আপনি ওভাবে দেখেন যে আপনার প্রজেক্টটা সুন্দর হবে এবং কি যারা আপনার কাছ থেকে নিবে তারা উপকৃত হবে। পরে আমি স্যারের কথা মাথায় নিলাম, রংপুর থেকে 8 জন মাস্টার নিয়ে আসলাম, ওরা হচ্ছে চারা তৈরি করে। এখন 12 জন আছে, 12 জন সারাক্ষণই চারা তৈরি করে আমাদের গ্রাফটিং পদ্ধতিতে। জাম্বুরা চারার মধ্যে মালটা কমলা করতে হয়, এই জন্য গ্রাফটিং বলি ওটা। মানে গোড়াটা হচ্ছে জাম্বুরার, উপরটুকু হচ্ছে মালটার। জি, জাম্বুরা, একটা জাম্বুরা গাছের আমার একটা গল্প আছে। আমাদের বাড়ির থেকে 2 বাড়ি পরে একটা জাম্বুরা গাছ আছে, কাঁচা রাস্তার উপরে এখনও আছে। তো এই জাম্বুরা গাছটা আমার জন্মের আগের, এখনও ভালো ফলন হয়, কালকেও আমি দেখে আসছি। তো জাম্বুরা গাছটা দেখতাম আর ভাবতাম যে জাম্বুরার গুঁড়া থেকে যেহেতু আমরা মালটা কমলা করি, এইটা যেহেতু আজকে 50-60 বছর ফলন দিচ্ছে, এরা আমরা কোনো সার দিই না, পানি দেয় না, গাছের শিকড়গুলা বের হয়ে রয়েছে উপরের দিকে, নিচে কোনো মাটি সরে গেছে, যেহেতু রাস্তার উপরে গরু বাইদে রাখে ওই শিকড়ের মধ্যে, মানুষ প্রতিদিন গরু বাইদে রাখে ওই পাশের বাড়িওয়ালায়, তারপরেও যেহেতু ফল হয়, তার মানে এটা ভালো কিছু হবে।
ওখান থেকে আমি সায়ন নিয়ে গ্রাফটিং করছি। Okay. আরেকটা মজার গল্প বলি, আমার যখন ভিডিও হইলো বাগান নিয়ে, সারা পৃথিবীর প্রবাসীরা দেখার পরে আমাকে ফোন করে আমাকে গিফট দিতে চায় যখন তারা ফেরত আসবে। আমার ভাল লাগে তাদের কাছে। এই ফোনটা গিফটের আইফোন 14, আমি এটা টাকা দিয়ে কিনি নাই, যদি ওই লোক আমারে সরাসরি কখনো দেখে নাই, আমাকে পাঠাইছে। এটা আমি ফোন গিফট নিতে চাইনি, না বলে পাঠাইছে। তো তারা যখন গিফট দিতে চায় তখন বলি ওই দেশে কোন জিনিসটা ভালো হয়, ফল, ওটা সায়ন নিয়ে আসেন। সায়ন মানে ওই গাছের একটা ডাল, ওই ডালটা দিয়ে কীভাবে গাছ বানাইতে হয় আল্লাহ ওই মেধা আমাকে দিয়ে দিচ্ছে। পৃথিবীর 78টা দেশ থেকে আমি সায়ন আনছি ওরে বাবা মানুষের দ্বারায়। হ্যাঁ, আর সৌদি তায়েফ, সৌদি বাদশার একটা বাগান আছে সৌদি তায়েফে। তা আমার এক পরিচিত ভাই, উনি হচ্ছে পরিচিত ছিল না, আমার ভিডিও দেখে পরিচিত হয়েছে। ওই ভাই হচ্ছে ওই বাগানে একটা না 28 বছর কাজ করছে। যখন উনি রিটায়ারমেন্টে চলে আসার পর আমার সে খুঁজে বের করে, তাইজুল ইসলাম ওনার নাম, বের করে আমার কাছে চলে যায় দেখে শেরপুর আমি নাই। আবার ঢাকা ঢাকা এসে আমার সাথে দেখা করে 1 কার্টন কসমেটিক সহ। তো আমি বলার পর বললাম, ভাই আপনি কসমেটিক আনছেন, আপনি যদি আমার জন্য একটা গাছের ডাল আনতেন আপনার বাগান থেকে আমার কত উপকার হইতো। পরে বললো আমি আপনাকে নিয়ে যাইতে পারবো, ওখানে গেলে সরকারিভাবে আপনার থাকা খাওয়ার জায়গা দিবে, সব করবে, আপনার যা লাগে ওই বাগান থেকে নিয়ে আসলে না করবে না। যেহেতু আমি 28 বছর ওই বাগানের খেদমত করছি। এক পর্যায়ে ওই বাইরে নিয়ে যাই সৌদি আরবে এই গাছ থেকে ডাল নিয়ে আসার জন্য। জি, দিস ইজ কল্ড ডেডিকেশন। ওকে, এক পর্যায়ে ওখানে যাওয়ার পর 72টা আঙ্গুরের জাত আনি আর অন্য ফল আনি। সবচেয়ে যেটা কাজে লাগবে আমার বাংলাদেশে, আমার কাছে মনে হচ্ছে ওই দেশের ক্যাকটাস ফ্রুট নামে একটা ফল, ক্যাকটাস জাতীয়, এটা ড্রাগন ফলের মতো, ড্রাগনের থেকে মিষ্টি বেশি। আমি আগামী বছর ইনশাল্লাহ আমি প্রকাশ করবো এটা বাংলাদেশে। যে ডালগুলো নিয়ে আসলেন এগুলো আপনি গ্রাফটিং করতে পারছেন? হ্যাঁ, সবগুলা জাত হয়েছে, 2-3টা জাত মারা গেছে, আমি টিকাইতে পারি নাই। প্রচণ্ড খরা ছিল তখন বাংলাদেশে, আর লাকি যে করে তো আনতে হয়, লাকি যে করে নিয়ে আসতে হয়, এটা তার এমনিতে আর আমরা তো কার্গো লাগেজ টাগেজ কখনো কাস্টমস চেক করে না, বলে এই ডালপালা কোথা থেকে নিয়ে আসছেন? ওই দেশে কোনো সমস্যা করে নাই। বাংলাদেশে আনার পর আমাদের প্রশ্ন করছে, তবে ছেড়ে দিছে, আচ্ছা, প্রশ্ন করছে। আমি তখন বললাম, দেখেন যে দেশের সম্পদ তারা যেহেতু ছেড়ে দিছে, আর যে দেশের সম্পদটা হয়ে বড় হয়ে দাঁড়াবে আপনারা কেন আমাকে কষ্ট দিবেন? আমি একজন উদ্যোক্তা, আমি না। কিন্তু হযরত ভাই, আমার একটু জানার ইচ্ছা, আপনি শুধু ডালটা কেটে নিয়ে চলে আসেন আর কিছু করেন না? ডালটার প্রসেস করার কোনো ব্যাপার স্যাপার নাই? প্রসেস বাংলাদেশে এনে করি, মানে এমনিতেই জাস্ট নিয়ে আসলেন ডালটা, তারপরে এনে বাংলাদেশে এনে প্রসেস করেন? হ্যাঁ, গাছের মধ্যে গাছ করি আমরা, গ্রাফটিং পদ্ধতি। ওকে, তো এটা নিয়ম থাকে একটা ডাল কাটার পরে কয়দিনের মধ্যে করতে হবে? এটা একটা ডাল কাটার পরে সর্বোচ্চ 3 দিন 4 দিন রাখা যায়, এরপর তো রস শুকায় গেলে বাঁচতে চায় না। ও হ্যাঁ, আবার অনেক যেমন আঙ্গুর, এটা আবার বেশি দিন রাখা যায়, এরকম এক একটা ধরন অনুযায়ী এটা আপনার করতে অভিজ্ঞতা হয়েছে। সো আপনার 12 জন লোক আছে শুধুমাত্র এই কাজগুলো করার জন্য? জি, ওকে ওকে, এই কাজগুলো করে। আমি প্রথম ফল তোলার অভিজ্ঞতায় আসেন মালটার জন্য স্বপ্ন দেখতেছিলেন, তারপরে ধারাবাহিকভাবে আমি শুনি। জি, প্রথম বছর আমার মালটা ধরলো, পেয়ারা বিক্রি শুরু হলো, পেয়ারা ভালো, আমি খুব খুশি, সবার খাওয়াচ্ছিলাম, বিক্রিও করতেছিলাম। তো প্রথম বছর যে মালটাটা হইলো আমার টোটাল 14 টনের মতো হয়েছিল। এটা খুব রসালো প্লাস সুস্বাদু ছিল। 14 টন মালটা? 14 টনের মতো হয়েছে। ওই বছর আমি 1 পিস মালটাও বিক্রি করি নাই। কি করছেন এগুলো? সব মানুষকে খাওয়াইছি। মিষ্টি ছিল এগুলা? প্রচুর মিষ্টি। আপনি আজকে কিছু ফ্রুটস নিয়ে আসছেন বোধহয় আমার জন্য, রাইট? জি। কি ফ্রুটস নিয়ে আসছেন? 8-10 জাতের হইতে পারে, অথবা একটু বেশি হইতে পারে। আচ্ছা, দাঁড়ান, এখন তো মালটা কমলার। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান একটা মিনিট। মহিউদ্দিন, ওখানে কি ফ্রুটস আছে, এই ফ্রুটসগুলোর একটা একটা করে স্যাম্পল একটু আমার জন্য স্টুডিওতে ভিতরে নিয়ে আসো। আমি কিন্তু একজন ফ্রুটস লাভার, এটা আমি বলে নেই, আমার দর্শকরা হয়তো আজকেই ফার্স্ট জানবে। আর আমার ফ্রুটসগুলো শুধু আমার খুবই, আপনার ভিডিও আমি অনেক দেখেছি ইউটিউবে, আমার বারবারই মাথায় একটা প্রশ্ন আসতো যে উনি যে বাংলাদেশে এত চাষ করছেন এই ভলিউমে, আসলে ওনার ফ্রুটসের টেস্টটা কেমন? বাংলাদেশে বহু প্রজাতির অরেঞ্জ আসে, বিভিন্ন জায়গা থেকে আসে, আমি জানি। আগে আমরা শুধু ভুটানি কমলা পাইতাম, আমরা আদৌ জানি না ভুটান থেকে আসে কিনা। এখন তো ভুটানি কমলা চোখেই পড়ে না। কমলাটা যেন পাতা সহ নিয়ে আসে, বলে দিন, বড় ডাল সহ। আমি ডাল সহ কেটে আনছি আপনার জন্য। আচ্ছা, দাঁড়ান, কমলা ডাল সহ, তাইলে দর্শকরাও দেখলে ভালো লাগবে। কমলাটা যে ডাল সহ নিয়ে আসতে বলো। হ্যাঁ হ্যাঁ, ওকে, জি ভাই বলেন। আপনি শুধু বিতরণ করলেন? হ্যাঁ, তখন বিতরণ করলাম। ওই বছর অন্য ফল বিক্রি করছি, মালটা বিক্রি করি নাই, অন্য ফল বিক্রি করছি, ওগুলো অনেক হয়েছে। পেঁপে, সবজি। ধরলো কেমন মালটা?
প্রথম বছর গাছে অনুযায়ী কি পরিমাণ ধরতো? কিছু গাছে 10-20 কেজি ধরছে, কিছু গাছে 5-7টা ধরছে, কিছু গাছে ধরে নাই, মানে প্রথম বছর। আচ্ছা, দ্বিতীয় বছর এভারেজে আমরা 80 কেজি পাইছি এক একটা গাছে? এক একটা গাছে। ওরে বাবা! হ্যাঁ, তৃতীয় বছর আমরা একটা গাছে এভারেজে 200 কেজি পাইছি। 200 কেজি তৃতীয় বছরে গিয়ে? হ্যাঁ। যত্ন নিতেন কিভাবে আপনি এগুলার? এগুলা মানে আপনি তো ওই ধরনের ধরেন মাটি নিয়ে কোনো পড়াশোনা আগে থেকে ছিল না, তাহলে কার কাছ থেকে শুনলেন, কিভাবে করলেন? যে আমি যে কাজটাই করি গভীরভাবে মনোযোগ সহকারে আমি গাছের সাথে কথা বলতে পারি, গাছ আমার ভাষা বুঝে, আমি গাছের ভাষা বুঝি। এটা আমার অভিজ্ঞতা হয়ে গেছে, এটা আল্লাহ করে দিছে। আমি ব্যবসায়ী থেকে যখন কৃষিতে গেলাম, আল্লাহ আমাকে দিয়ে এটা মনে করাবে, আর নাহলে আমি কেন কৃষিতে যাব? আমি তো কৃষিকাজ এর আগে খুব একটা করি নাই। হ্যাঁ, ছোটো সময় একদম অবুঝ থাকতে করছি, তখন বুঝি না যখন করছি। তো আমি নিবিড় পর্যবেক্ষণ, যেটা আইসিইউতে একটা ডক্টর যেভাবে একটা রোগীর পর্যবেক্ষণ করে, আমি প্রত্যেকটা গাছ নিয়ে পর্যবেক্ষণ করি। আমি মাটি দেখলে বলতে পারি যে এই মাটিতে কীরকম কী হতে পারে। এটা আমার আইডিয়া আল্লাহ আমাকে দিয়ে দিছে। আর আমার বাগানে আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, মানুষ যেমন গাছ শুধু গাছ লাগায়, একটা বাগান করতে যায়, এটা ক্ষেত্রে আমরা গাছ লাগাই দিল, আমি তা করি নাই। আমি গাছ লাগানোর আগে ওখানে দাঁড়ায় দাঁড়ায় ম্যাপ করছি আর্কিটেক্টের মতো, এইভাবে রাস্তা করব, এইভাবে ফলটা আমার যেহেতু বিগ ভলিউমে হবে, এখানে গাড়ি ঢুকতে হবে, আর এই জায়গাটা যেন আবার ওয়েস্টেজ না হয় রাস্তা বানানোর পরে। রাস্তার পাশে দিয়ে গাছ তো দিছি, প্লাস হচ্ছে আমার রাস্তার বাগানের উপরে দিয়ে দেখবেন হাজার হাজার আঙ্গুর গাছ। আঙ্গুর গাছ দিয়ে দুইটা কাজ হচ্ছে, একটা হচ্ছে ছায়া হচ্ছে, সৌন্দর্য হচ্ছে, মানুষের কাছে ভালো লাগতেছে। আপনি আকাশের দিকে তাকাইলে ফল, ডানে তাকাইলে ফল, বামে তাকাইলে ফল, রোদ লাগতেছে না গায়ে, আর আকর্ষণীয় লাগতেছে। এটা হাজার হাজার জুকা আঙ্গুর, এখন গেলে দেখতে পারবেন আপনি, এখন ঝুলে রয়েছে। তাই একটা দৃশ্য হয়। আমি প্রতিটা কাজ এরকম করে অল্প টাকায় কিভাবে সুন্দর কিছু করা যায়, টাকা বেশি খরচ করব না, কাজটা সুন্দর হইতে হবে, এরকম আইডিয়া থেকে আমি সব কাজ করি। এখনো মাটিতে কি সার দেন ওই সময়টাতে? মাটিতে বেশিরভাগ আমি জৈব সার দিই, অতিরিক্ত জৈব ব্যবহার করি, আর রাসায়নিকও দিতে হয়। রাসায়নিক বলতে যে সারগুলো আমরা সবগুলার রাসায়নিকভাবে চিনি, সবই রাসায়নিক না, ওগুলাও প্রাকৃতিক, ওগুলোর মধ্যে প্রাকৃতিক আছে, আমাদের একটা ধারণার ভুল আছে। আচ্ছা। আর আমার মামা কৃষি অফিসার, উনি আমাকে একটা জিনিস শিখাইলো, নিরাপদ খাদ্য। আমি কিন্তু নিরাপদ খাদ্যের উপরে কাজ করি। কখনো আপনি গেলে দেখবেন, আর আপনাকে অবশ্যই দাওয়াত দিচ্ছি, অবশ্যই ফ্যামিলি সহ যাবেন, যা থাকবেন দেখবেন নিরাপদ খাদ্য আমি করার চেষ্টা করতেছি। যখন প্রথম বছর মালটাটা আমাদের মিষ্টি হলো, তখন আমার সাহস বেড়ে গেল, আমি আরও দুর্বার গতিতে কাজ করতে থাকি। পাশাপাশি যেহেতু আমাদের জৈব সার করতে হলে গোবর লাগে, আমি অনেকগুলা গরু কিনি। আচ্ছা। আমার প্রথম বছরের পরের বছর অনেক টাকা বিক্রি হলো ফল, মাশাআল্লাহ। এরপরের বছর শুধু মালটা বিক্রি করলাম আমরা 14,40,00,000 টাকা। 14 কোটি? হ্যাঁ, পরের বছর। এর প্রথম বছর তো অল্প হলো, এরপরের বছর মোটামুটি একটা ফলন হলো। আপনার ইনভেস্ট কত ছিল কৃষিতে? কৃষিতে তখন ইনভেস্ট ছিল প্রায় 5 কোটি। আপনার থার্ড ইয়ারে গিয়ে 14 কোটি টাকার বিক্রি? না, বিক্রি বেশি ছিল, শুধু মালটাটা ছিল আমার 14 কোটি, যেহেতু মালটার ভলিউমটা বেশি ছিল। আল্লাহু আকবার। হ্যাঁ, পরে পরের বছর যায় তো আর পিছু ফিরে তাকাইতে হয় নাই আজও পর্যন্ত কৃষিতে। এখন 700 বিঘাতে থাকলেন নাকি জমি বাড়লো এরপরে? এরপরে জমি বাড়তে থাকে, আজ পর্যায়ক্রমে বাড়তে বাড়তে এখন তো আমার প্রজেক্টে 2000 বিঘা প্লাস হয়ে গেছে জমি। আরো বড় একটা জমি নিয়ে কাজ শুরু করছে, এটা আমরা পরে বলবো, এখনই বলতে চাচ্ছি না। ওটা হইলে হয়তো আমাদের 10-12 হাজার বিঘা হয়ে যাবে। হ্যাঁ, ওটা নিয়ে এখনই বলতে চাচ্ছি না, এখন আমরা 2000 বিঘাতে থাকতে পারি। রাইট, 2000 বিঘা। এটা সম্পূর্ণ লিজ নেয়া নাকি এখানে আপনার নিজস্ব জমিও আছে কেনা? নিজস্ব জমি আছে, তবে বেশিরভাগই লিজ। নিজের জমি নিজস্ব কত বিঘা আছে? নিজস্ব 100 বিঘা প্লাস হবে, যেখানে বাপ মানুষের জমিতে কাজ করত। জি, আব্বা মানুষের জমিতে কাজ করতো, আমিও করছি। আল্লাহ মানুষকে কখন কোথায় নিয়ে যেতে পারে। হ্যাঁ, আমি তো আপনার গল্প আগে থেকে গ্লিম্পস জানতাম, কিন্তু এতটা ডিটেলে জানি নাই। উনি নিজে মানুষের বাসায় বছর চুক্তিতে কাজ করছে। স্বপ্ন দেখেছিলেন, জীবনে যদি স্বপ্ন দেখেন এরকম স্বপ্ন দেখবেন যে স্বপ্ন আপনাকে ঘুমাইতে দিবে না, তারপরে তাওয়াক্কাল তো আল্লাহ, মাঠে নেমে পড়বেন, দেখবেন যে আপনাকে সামনে বসে রেখে আমার আফসোস হচ্ছে। সত্যি কথা বলি, আমি আসলে আমার ভিতরে যা আসে আমি সেটাই বলে দিই ক্যামেরাতে, এটা অনেক সময় সমালোচিত হই,
তাতে কিছু যায় আসে না, বাট আমার রাইট নাও ফিল হচ্ছে যে আমার অনেক স্বপ্ন ছিল কৃষি নিয়ে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি আসলে সময়গুলো নষ্ট করেছি। ও ওয়াও। সো 2000 বিঘাতে আপনার কি কি চাষ হয় এখন? 2000 বিঘাতে এখন 417 তারপর 10 427 জাতের ফল গাছ আছে আমাদের কাছে। 427? পৃথিবীর প্রায় সব জাত, যদি দু একটা আমি ভুল না করে থাকি, আমি যা আমার মনে হয় আমি সবই জোগাড় করতে পারছি এই পর্যন্ত, হয়তো দু একটা ভুল থাকতে পারে আমার। এর মধ্যে বাণিজ্যিক জাত 18টা। বিগ ভলিউমে আমরা যেটা করি কমলা, মাল্টা, ড্রাগন, পেঁপে, পেয়ারা, লেবু, লটকন আছে, পাশাপাশি হচ্ছে আমাদের আম, এইভাবে 18টা জাত হচ্ছে বাণিজ্যিক। আচ্ছা। আর বাকিটা হচ্ছে ট্রায়াল বেজ, আমরা কোনটা দিয়ে কি করতে পারি। ওকে, মানে এক্সপেরিমেন্ট চলতে থাকে। চলতে থাকে। এখন আমি সবচেয়ে যেটা বললাম ক্যাকটাস ফুড, এটা আমাদের দেশের জন্য উপকারী হবে, এই জন্য পাহাড়ের মধ্যে ফালা রাখলেও হয়ে যাবে, তার সার পানি খুব একটা লাগে না, খুঁটি দিতে হয় না। বাংলাদেশের সর্ববৃহৎ আইসো সনদপ্রাপ্ত হোলসেল পোশাক ব্র্যান্ড ব্লু ড্রিমের 48টি পণ্যের দেশ ও দেশের বাইরে ডিপো, ডিলার ও শোরুম নিয়োগ চলছে। ব্যবসা করতে আজই রেজিস্ট্রেশন করুন। অটোমেটিক ওই নিজের শক্তিতে আল্লাহ ওরা এমনভাবে তৈরি করছে হয়। আরেকটা হচ্ছে ওর যে পাতাটা চাইনিজে আমি দেখছি বিদেশিরা ফ্রাই করে, বাসাও ফ্রাই করে খায়, অনেক দাম পাতাগুলার। আচ্ছা। এক একটা পাতার ওজন 5 কেজি পর্যন্ত হয়ে যায়। ওরে বাবা। আর যদি কোনো পাতা ওয়েস্টেজ হয়ে যায়, সেটা গরুর খাদ্য হয়ে যায়, কোনো কিছু ফেলা যায় না। এটা অনেক কষ্ট করে আমি বাংলাদেশে আনছি, এখন পর্যন্ত আমি বাড়াচ্ছি ওটাকে, এখনও বাগান আকারে হয় নাই, চারা তৈরি করতেছি। এটা অনেক ভালো কিছু বাংলাদেশে হবে আমার কাছে মনে হচ্ছে। এইভাবে অনেক ফল ফসল আছে। পুল হাসান নামে একটা ফল আছে, রামবুটানের মতো দেখতেই, একই আকারে, ওটাও আমার এখানে খুব ভালো ফলন হচ্ছে। ওকে। এইভাবে অনেক ফল ফসল খুব ভালো হচ্ছে। আর এখন তো বাংলাদেশে সবাই মিল্লা যতগুলি চারা করে ফলের, প্রায় সব অতগুলি আমি একা করি। এত বিগ ভলিউমে চারা আমাদের উৎপাদন হয়। কি পরিমাণ চারা উৎপাদন হয় প্রতি বছর? বা এই বছর এই পর্যন্ত আমাদের 38 লাখের মতো তৈরি হয়ে গেছে বিক্রি সহ। বিভিন্ন জাতের চারা? বিভিন্ন জাতের চারা। এর মধ্যে আমাদের এই বছর মূল টার্গেট 1 কোটি চারা ছড়াই দেওয়া। এটা কি নার্সারি, বিভিন্ন নার্সারি এসে আপনার কাছ থেকে নেয় নাকি খুচরাও বিক্রি করেন আপনি? খুচরা প্লাস হচ্ছে বিভিন্ন নার্সারি পাইকারিও যায়। আর যারা বাগান করে আমি তাদেরকে অনেকভাবে হেল্প করি। একটা হচ্ছে আপনার জমি আছে, আমি জমিটা চাষবাস করে গাছ লাগাই দিয়ে আসবো, আপনি পরিচর্যা করবেন, আমরা শুধু আপনাকে ধারণা, বুদ্ধি, জ্ঞান যাই বলেন না কেন এগুলো দিব। ওরে বাবা, এটাও করেন আপনি? এটা করি। আরেকটা হচ্ছে আরো সহজ করে দেই, সেটা হচ্ছে আপনার একটা জমি আছে, অনেক জমি আছে, আপনার টাকা আছে, আপনার সময় নাই কৃষি করার, অথবা বুঝেন না, অথবা শরীরে আপনার শক্তিতে হয় না, তখন এটা আমরা ফুল দায়িত্ব নিয়ে নিই। ফুল দায়িত্বটা এরকম থাকে, আমরা একটা গাছ চুক্তিতে যাই যে বছরে আপনি আমার এত টাকা দিবেন একটা গাছে, আপনি শুধু জমিটা দিবেন আর সব আমরা করব। জমিটা দিবেন আর জমিটা নিরাপদ করে দিবেন, বেড়া দিয়ে দিব, একটা ঘর উঠে দেবো লেবার থাকার জন্য, লেবার আমার, সার আমার, কীটনাশক আমার, পরিচর্যা আমার, গাছ মরে গেলে আমি চেঞ্জ করে দিব। আপনি 100% বুঝে নেবেন আমার কাছ থেকে, ফলন সব আপনার, আমি ওখান থেকে কিচ্ছু নিব না, তবে গাছ প্রতি আমার বছরে একটা পেমেন্ট দিবেন। তো আমরা 1 বছরের চুক্তিতে যখন যাই, আমাদের কাজ দেখে সবার পছন্দ হয়, পরে আবার চুক্তি বাড়াইতে থাকে। এরকম কতগুলো প্রজেক্ট আছে আপনাদের? এইভাবে আমি মুন্সিগঞ্জে ক্রিকেটার সাকিব আল হাসান, ওদের একটা প্রজেক্ট করে দিছি, আর ওদের কাজ চলতেছে। বেক্সিমকো গ্রুপ সিলেট চুনারঘাট, ওখানে কাজ করে দিছি। যেমন আমরা অলরেডি শরীফ মেলামাইন, ওদের কাজ শুরু করছি। এইভাবে কতজনের বলবো, বড় বড় কোম্পানি অনেকের করে দিছি। আর ছোট যারা আছে তাদেরকে আমি আরও বেশি হেল্প করি। এটা আরও বেশি হেল্প করার উদ্দেশ্য হচ্ছে তারা তরুণ, তারা উদ্যোক্তা হয়ে দাঁড়াবে। আমি একটা জিনিস খেয়াল করলাম, আমি হযরত আলী একা বাংলাদেশকে দাঁড় করানো সম্ভব না। হাজার উদ্যোক্তা যদি আমি তৈরি করে দিতে পারি, হয়তো আমি একদিন থাকবো না, এরা থাকবে, অনেক ভালো কিছু হবে। আর আমার জায়গাটা যদি আমি চিন্তা করি, কৃষিতে আজও পর্যন্ত আমি যতটুকু আগাইছি, আমার মা বাবার দোয়া, ফ্রুট গার্ডেন নার্সারি অ্যান্ড এগ্রো ফার্ম, সংক্ষেপে হচ্ছে আমাদের কোম্পানির নাম হচ্ছে MBD এগ্রো ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড করে ফেলছি অলরেডি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। গিফট আল্লাহর,
মহান আল্লাহ তাআলা আমাকে এটা গিফট করছে, নাহলে আমি হযরত আলীর এত বড় প্রজেক্ট, আজকে আমার এখানে 1200 লোক কাজ করবে। 1200? আমি স্বপ্নবাজ, আপনাকে আগেও বললাম 1200 লোক কাজ করে, এটা আমার স্বপ্ন না। আমার মূল স্বপ্ন 1 লক্ষ লোক মিনিমাম কাজ করবে আমাদের প্রতিষ্ঠানে। জানি না আল্লাহ কি করে, আল্লাহ কতটুকু আমাকে এটা নিয়ে আগায় দিবে। হয়তো এটা আমার জন্য অনেক বড় স্বপ্ন, যদিও 1 লক্ষ লোকের কর্মসংস্থান, এটা কেন আমার মাথায় আসলো আমি জানি। না খায় থাকলে কেমন লাগে, আমি জানি বেকারত্ব জীবন কেমন, আমি জানি যে ক্ষুধার যন্ত্রণা কতটা ছটফট করে মানুষের ভিতরটা, আমি জানি কাপড় না থাকলে শরীরটা কেমন লাগে। আমার যে ব্যবসাটা প্রথম শুরু ছিল ডিপার্টমেন্টাল স্টোর, ওইটা বড় হয়েছে। আর যেটা পাইকারি শুরু করছিলাম, এটাতে এখন 38টা বড় গাড়ি আমার আছে, নিজের মাল আনা নেওয়া করে। 38টা? হ্যাঁ, প্রায় 200+ লোক এটাতে কাজ করে আমার। এই শুধু ময়দার ফ্যাক্টরিতে? হ্যাঁ হ্যাঁ, ফ্যাক্টরি না ওটা, আমি হচ্ছে বড় বড় কোম্পানির ডিলার। মানে আমি যদি একটু জানতে চাই যে আপনার লাস্ট বছরে, বিশেষ করে 2023 সালে, 2024 সাল তো এখন চলছে, কি পরিমাণ প্রফিট হয়েছে শুধু কৃষি থেকে? 2023-এ আমরা টোটাল 22 কোটি টাকা প্লাস ফল বিক্রি করছি। ওকে, ফলটা বিক্রি হয়। এখানে খরচ কত? আর একটু বেশি হইতো, তবে আমাদের তখন মালটার দামটা একটু কম ছিল, এই বছর একটু আরো বেশি হইতে পারতো। 22 কোটি টাকা প্লাস হয়েছে সব ফল মিললে, আর চারা টারা সহ আর বেশি হয়েছে। কৃষিতে আমি যা এই পর্যন্ত ইনকাম করছি, ও আস্তে আস্তে ওটা বাড়াইছি, আর ওখানে খরচ করছি, ওখান থেকে কোনো টাকা আমি আর সরাই নেই। হ্যাঁ, ওইটা বড় একটা ভলিউম হয়েছে। আমাদের প্রজেক্ট এখন বিশাল আকার হয়ে দাঁড়াইছে। ওখানে ওইভাবে অ্যাকুরেটভাবে আমি কোনো খরচ, মানে জমি কিনতেছি, ওকে, বাড়াচ্ছি, জমি লিজ নিচ্ছি, লিচ্ছি, বাড়াচ্ছেন, করতেছেন এইভাবে। আমি নিজে নিজে যেহেতু করি, অতটা করি নাই। তবে জুন এই বছর 2024-এর শেষের দিক থেকে আমরা সব কিছু সফটওয়্যারে নিয়ে আসতেছি। একটা ব্যাংক যেভাবে চালায়, হেড অফিস থেকে সব ব্রাঞ্চ, আমাদের যেহেতু অনেক ব্রাঞ্চ হয়ে গেছে। মানে বাংলাদেশে মনে হচ্ছে একটা নিউজিল্যান্ডের ফার্ম দেখছি। বাংলাদেশে বসে এরকম একটা ফার্ম যেটা সফটওয়্যার অটোমেটেড সিস্টেমে চলবে, এরকম একটা জায়গায় উনি চলে গেছেন, এবং প্রতি মাসে সেখানে কোটি টাকার সেল। 22.5 কোটি মানে তো আর 1.5 কোটি হলে 24 কোটি হয়ে যেত। সো না, প্রায় 2 কোটি, প্রায় 2 কোটি প্রতি মাসে সেল একটা প্রতিষ্ঠান। এবং শুধু তাই না, এটা শুধু ফলের, এবং এখানে 1200 লোক রেগুলার কাজ করছে, যেটা স্বপ্ন দেখছেন উনি 1 লাখে নিয়ে যাবেন। এবং বাংলাদেশের মতো দেশে, কারণটা হচ্ছে আমরা অতি ঘনবসতিপূর্ণ দেশ, এখানে এক দাগে বা এখানে এত খালি জমি পাওয়াটা, ভালো জমি পাওয়াটা খুবই মুশকিল। এবং যে কারণে বলছেন উনি যে আমাকে ক্রস করা 100 বছরের মধ্যে প্রায় অসম্ভব। এটা উনি হিসাব করে বলছেন, গর্ব নিয়ে না, আল্লাহ মাফ করুক। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার সব কিছু মিলিয়ে যদি আমি এখন বলতে চাই, যেখানে আল্লাহ আপনাকে এমন একটা অবস্থায় রেখেছিল যে একবেলা খাবার কোনো রকম পান্তা ভাত পানি দিয়ে বেশি করে দেওয়া হতো, সেখান থেকে আপনাকে আজকে এই অবস্থানে রয়েছে। সব কিছু মিলিয়ে আপনার এই প্রতিষ্ঠানের আর্থিক মূল্যমান যদি আমি দাঁড় করাই, যেটা এখন কত কোটি টাকার প্রতিষ্ঠান, আপনি কি বলবেন? জি, কৃষি এবং ফ্লাওয়ার সব কিছু মিলিয়ে। ভালো একটা প্রশ্ন করছেন। আমার প্রজেক্ট যদি এখন কেউ 1000 কোটি টাকা দাম করে, আমি বিক্রি করব না। এটা আমার মূল ধন না। আমার প্রজেক্ট যদি কেউ বলে যে হযরত 1000 কোটি টাকা তোমার ব্র্যান্ড সহ তোমার এটা দিয়ে দিবা, আমি বিক্রি করব না। আর এমনিতে কি কি প্রপার্টি করেছেন ঢাকা শহরে? প্রপার্টির কথা যদি জানতে চাই। ঢাকা শহরে আমার খুব বড় কোনো প্রপার্টি নাই, 8 কাঠা জমি আছে শুধু। আর হচ্ছে নিজেদের বাড়িঘর হয়েছে শেরপুরে? শেরপুরে তো আগেও করছি, যখন আমার ব্যবসা ভালো দিক তখনই শেরপুরে করছি। তা আশা করি আমরা শুধু জাতীয় পর্যায়ে থাকবো না, ইনশাল্লাহ, আল্লাহ চাইলে ইন্টারন্যাশনাল পর্যায়ে। ইনশাল্লাহ অবশ্যই। একবার অনুষ্ঠান শেষের দিকে এসে ফোন। হ্যাঁ, কি ফ্রুটসগুলো আসছে? ফ্রুটসগুলো একটু ভিতরে পাঠাও। আপনি থাকেন, আপনার সামনেই আমি দর্শকদের প্রতিক্রিয়া জানাই ফ্রুটস টেস্ট করে, যে আসলে হযরত ভাইয়ের ফার্ম বাবা মায়ের দোয়া, না নাম হচ্ছে বাবা মায়ের দোয়া। বাবা মা দুজনেই বেঁচে আছেন? হ্যাঁ, বাবা মা সহ 23 সালে হজ করে আসছি একসাথে। মাশাআল্লাহ। এই লোকের সুখ দেখে অনেকের হিংসা হয়ে যাবে আজকের এই এপিসোডে। এবং আমার নিজেরই তো অবাক লাগছে যে আল্লাহ কাকে কখন কোথা থেকে কোথায় নিয়ে আসতে পারে। সততা, আমি প্রশংসা করলে বেশি প্রশংসা হয়ে যাবে কিনা চিন্তা করছি। বিশ্বাস করেন, এত ফ্রেশ আমি কখনো, মানে বাজার থেকে সফেদা ফ্রেশ আসলে পাওয়া খুব ডিফিকাল্ট, কারণ এটা খুব দ্রুত পচনশীল ফ্রুটস, আমরা যতদূর জানি। এত ফ্রেশ আমি পাইনি। আপনি এগুলো ছিঁড়ছেন কবে?
ছিঁড়ছি 2 দিন আগে, মানে পরশু দিন ছিঁড়ছি, কালকে নিয়ে আসছি ঢাকা। এটা আজকে দেখে আমার আপনার জিভে এখানে পানি নিয়ে চলে আসছি। আসছে। বিসমিল্লাহ। আমাদের সবটাগুলো অনেক মিষ্টি। অসাধারণ। এটা কি আম? আম তো এখনো বাজারে আসে নাই। আম ভালো আমার করে- এপিসোডটা কবে দেখবে আমি জানি না, আমি আজকে রেকর্ডটা তারিখটা বলি আপনাদেরকে, তাহলে বুঝবেন। এর মধ্যে আম পেকে গেছে। আজকে হচ্ছে 13ই মে 2024। যখন বলছি তখন বাজারে এভাবে আম আসেনি বলতে কি পাওয়াই যাচ্ছে না, পাওয়া গেলে 2-1টা ইন্ডিয়ান পাওয়া যেতে পারে। এটা কি পেয়ারা? থাইল্যান্ডের একটা জাত, যেটার গল্প বলতেছিলাম। এটাই সেই পেয়ারা? হ্যাঁ, এটাই সেই এটা কি ভিতরে লাল এরকম? এটা ভিতরে লাল। আচ্ছা। এটা কাটলে বোঝা যাবে এই- কোনটা এই- এটা। এই আমটা কি আম? এটা এখনো তো আম পাকা শুরু হয় না, এটা হচ্ছে গোবিন্দভোগ বলা হয়। আচ্ছা। এটা মাত্র এই প্রথম একটু বাড়তি হওয়া শুরু হয়েছে। এই হচ্ছে হযরত আলী ভাইয়ের দোকানের, মানে সরি বাগানের কমলা। সাইজটা কি একটু ছোট অন্যদের তুলনায়? হ্যাঁ, এই জাতটা বড় জাত তো আছে, সব জাত তো আর এখন কিন্তু পাকা মিষ্টি নাই। বোধহয় সবচেয়ে বেশি এটাই লাগে। এটা নাকি? বেশি মিষ্টি, এটা এটা ধরেও বেশি বেশি। মিষ্টি। এটা হ্যাঁ। প্রায় গাছ প্রতি আমরা 400 কেজিও পাইছি এই পর্যন্ত, কিছু গাছে প্রচুর ধরে। তো স্মেল দেখে বোঝা যাচ্ছে এটা মিষ্টি। হ্যাঁ, মিষ্টি, আপনি খেয়ে দেখেন। না, ডেফিনেটলি মিষ্টি হবে এটা। এগুলো আপনারা কত করে বিক্রি করেন পার কেজি? এগুলো পাইকারি আমরা 150, 180 এরকম বিক্রি করছি। কেজি? তো ভালো দাম পাচ্ছেন। হ্যাঁ, খুচরা বাজারে তো 300 টাকার উপরে বিক্রি হয়। আপনাকে বসায় রেখে আমি একা একা খাচ্ছি, এটা তো ঠিক হলো না ভাই। এটা আমার সৌভাগ্য, আমি যারা এত পছন্দ করি পিছন থেকে তার সামনে মাশাআল্লাহ, বসে রয়েছি, মাশাআল্লাহ। আমার বাগানের উৎপাদিত ফল খাচ্ছে। ও, এই কালারটা আমি ডেফিনেটলি দেখাবো আপনাদেরকে পরে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, এটা গোলাপি একটা কালার, পিঙ্কিশ। এটা আরো সুন্দর কালার হয়, কিন্তু বেশি পাকে নাই এখনো। আপনার জন্য ছিঁড়ে নিয়ে আসলাম দ্রুত, আর এক সপ্তাহ গেলে ভালো হইতো। ফোকাসটা এখানে আসতেছে না, আমি বাইরে গিয়ে দেখাচ্ছি। এটা একটু পাকলে ভালো লাগতো। অসাধারণ, অসাধারণ, মাশাআল্লাহ। স্মেল, এটা থাই পেয়ারা। জি, এবং পেয়ারার একটা বড় সমস্যা, অনেকে খেতে চান না বিচির কারণে। ভিতরে যে সিটগুলো থাকে অনেক শক্ত হয়, এটা শক্ত না। সিট নরম প্লাস সিট কম। এবং এটার যে খোসাটা, এটা অনেক নরম। তোমার তো জিভায় পানি চলে আসছে না, তুমি টেস্ট করো। নো, বাইরে গিয়া রাখো, আমি এগুলো নিয়ে আসতেছি। তরমুজও চাষ করছেন? হ্যাঁ, তরমুজ করি। তরমুজ, আনারস আনারস আছে। নিয়ে আসছেন? হ্যাঁ, আনারস আছে। ফ্রুটসগুলো আনারসগুলো অনেক মিষ্টি, ছোট ছোট, কিন্তু ট্রে অনেক দেখাও। মিষ্টি। এটার মধ্যে কোনো ধরনের বিষ নাই, নিঃসন্দেহে খাবেন। দেখানোর পরে ফ্রুটসগুলো ধরে ধরে সাইড করে করে রাখবো, আমি আসতেছি, আমি সব দর্শকদের দেখাবো। প্রোগ্রাম আমার বড় করবো না, বিকজ আমার ফ্রুটস নেশা পেয়ে গেছে, আমি এখন ফ্রুটস খাবো বাইরে গিয়ে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে আরও বরকত দিক। আপনি অলরেডি রোল মডেল বাংলাদেশের কৃষিক্ষেত্রে। কে যায়নি আপনার জমিতে? বাংলাদেশের কৃষির প্রবাদ প্রতিম পুরুষ যাকে বলা হয়ে থাকে, শাইখ সিরাজ স্যার, তিনি গেছেন, আপনাকে নিয়ে রিপোর্ট করেছেন। শুধু তাই না, এমন কোনো টেলিভিশন চ্যানেল নাই যারা আপনার ওখানে যান নাই। আমি লোভ সামলাতে পারছি না, কারণ আমার নিয়ত আছে যে ওনার বাগানে গিয়ে সরাসরি দেখানো আপনাদেরকে। ইনশাআল্লাহ একদিন যাব। আমি আরেকটা জিনিস দেখলাম, দেশের জন্য, মানুষের জন্য কিছু করলে নিজের জন্য অটো হয়। আর যদি শুধু আমার নিয়ে চিন্তা করি, আমার নিয়ে যেটা হবে এটাও আমি পাবো না, খুব ভালো কিছু পাবো না, মনে হয় এরকম। অনেক অনেক ধন্যবাদ হযরত ভাই। আমি আবারও ধন্যবাদ জানাই যে আপনি শুধু একা না, পুরো বাংলাদেশটাকে নিয়ে চিন্তা করছেন, এবং আপনার স্বপ্ন হাজার মানুষের স্বপ্ন হবে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনিও আমার স্বপ্নের একজন লোক, শাইখ সিরাজ স্যার স্বপ্নের একজন লোক। আপনাদের সামনে এসে কথা বললাম, আপনি আমাকে এখানে আমন্ত্রণ দিয়ে নিয়ে আসছেন, শেষ পর্যন্ত আপনার সামনে আসতে পারছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, কোটি কোটি বার শুকরিয়া। জি, ভালো থাকবেন আপনি। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই ছিল আমাদের ব্লু ড্রিম প্রেজেন্স ব্র্যান্ডিং বাংলাদেশ। যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আগাম পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আবারও বলছি যাওয়ার আগে যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন মানুষ হিসেবে, প্রত্যেকটা মানুষকে তিনি বিশেষ ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন। মানুষ হিসেবে আমাদের কাজ হচ্ছে নিজের সেই বিশেষ ক্ষমতাকে আবিষ্কার করে সারা বিশ্বে আঁচড় ফেলা। অনেক শুভকামনা দিয়ে আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।